ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে আজকে জয়েন করার জন্য, যারা ফেসবুক থেকে বা জুম থেকে কানেক্টেড হয়েছে। আমাদের আজকের টপিকটা আসলে হঠাৎ করে মাথায় আসা, যে ক্যারিয়ার ইন রেডিওলজি ফর প্রাইভেট ডক্টরস, ওয়েদার ইট ইজ কার্স অর ব্লেসিং। এটা একটা কমন কনফিউশন এবং কমন টপিক। আমি মাঝে মধ্যেই দেখি যে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে এই ধরনের পোস্টগুলো পাওয়া যায়। সো এখানে একটা কোয়ারি চলেই আসে যে এটা কি আসলেই কার্স নাকি এটা আসলেই ব্লেসিং, বা যারা আমরা এগুলা নিয়ে এই লাইনে আসতে চাচ্ছি, তাদের কি ডিসিশনে গভর্নমেন্ট জব নিয়ে আসা উচিত নাকি আমরা প্রাইভেটেই থাকতে পছন্দ করব। সেগুলো নিয়ে অনেক কনসেপশন মিসকনসেপশন আছে, সেগুলোই আমরা আজকে একটু সলভ করার চেষ্টা করব। কারণ নিয়মিত ইনবক্সেও এটা নিয়ে অনেক নক আসে, যার উত্তর অনেক সময় আমাদের জন্য দেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব যে এখানে সেগুলো সলভ করে দেওয়ার। এবং আপনারা যারা কানেক্টেড আছেন, আমাদের এখানে চ্যাট বক্স ওপেন আছে, কোশ্চেন অ্যান্সার অংশ ওপেন আছে, বা ফেসবুকে যদি কানেক্টেড থাকেন ফেসবুকের লাইভেও কোশ্চেন করতে পারেন। আমার প্রথম প্রেজেন্টেশনের কিছুটা অংশ শেষ করে দেন আমি সেই অংশগুলোতে রিপিট করব, কোশ্চেনগুলো আমি সলভ করার চেষ্টা করব। আশা করি আপনাদের যে মিসকনসেপশন গুলো আছে সেগুলো সলভ হবে। রিসেন্টলি একটা পোস্ট এসেছিল যেটা মানে আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে অনেক সময় রেডিওলজি লিখে প্ল্যাটফর্ম বা বিভিন্ন গ্রুপে আমি সার্চ দিই, দিয়ে দেখি যে কোয়ারি কি কি থাকে বা কে কি চিন্তা করছে। তো সেখানে একটা পোস্টে কমেন্ট পেলাম যেখানে বলা হয়েছে যে প্রাইভেট রেডিওলজিস্টকে কখনোই কোনো বড় সেন্টারে কেউ কখনো দেখে নাই। গ্রামে গঞ্জে হয়তো তারা প্র্যাকটিস ট্যাকটিস করে বেড়ায়, এই জাতীয় একটা কথা। সো এটা খুব আমার কাছে খুব মজা লাগলো যে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, যে গ্রামে গঞ্জে প্রাইভেট রেডিওলজিস্ট ইদানিং কালে পাওয়া যাচ্ছে। সো এনিওয়ে, চলেন শুরু করা যাক। আমরা স্টার্ট দিই, দেখি কি আছে আমাদের সামনে। ওকে, সো প্রথমেই আমরা কিছু মিসকনসেপশন এবং সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, যে রেডিওলজিতে আসলে আমাদের কি কি ভুল ধারণাগুলো আছে। এর মধ্যে প্রথম যেটা প্রাইভেট রেসিডেন্টদের জন্য বা প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য, যে এখানে একটা ইনসিকিউর লাইফ থাকবে। আপনি যখন গভর্নমেন্ট জবে আছেন, আপনার জন্য চাকরি যাওয়া এত সহজ না। বাট আপনি যখন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আছেন, প্রাইভেট প্রতিষ্ঠান যে কোনো সময় আপনাকে বের করে দিতে পারে। এটা একটা কমন কনসেপ্ট, এবং এটা নিয়ে অনেক মত দ্বিমত অনেক কিছু আছে, বাট মতের পক্ষেই বেশিরভাগ রায় আসে। সো এটা একটা ইনসিকিউর লাইফ, এখানে আপনার স্বাভাবিকভাবেই একটা রিস্ক আপনাকে চিন্তায় রাখতে হবে। নেক্সট যেটা একটা কনফিউশন থাকে, যে আপনি যদি প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পাশ করে বের হন, আপনার কোনো জব হবে না। লাইক ম্যাক্সিমাম চেম্বারগুলো আমরা যেটা দেখি, যে যারা গভর্নমেন্ট প্র্যাকটিস করছে তারাই সেই চেম্বারগুলোকে ডিল করছে। তাহলে যারা প্রাইভেট রেসিডেন্ট আছে বা প্রাইভেট থেকে যারা পাশ করছে বা প্রাইভেট ক্যান্ডিডেট, এরা পাশ করার পরে হয়তো কোনো জব টব কিছুই পাবে না, বেকার ঘুরে বেড়াবে। নেক্সট আরেকটা এই রিলেটেডই টপিক চলে আসে, যে তাদের টাকা পয়সার লাইনেও তারা খুব বেশি সফল হতে পারবে না। ওই একই কথা, যেহেতু জব নেই, যেহেতু চেম্বার নেই, তাহলে টাকা পাবে কোত্থেকে? সো তারা গরিব দুঃখী হিসেবেই হয়তো বাকি জীবন পার করে দিবে। আমরা আনমিউট করার অপশন একদম লাস্টে যখন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে সেই অংশে আমরা আসার চেষ্টা করব। আমি আশা করব আমার ভয়েস একদম ক্লিয়ার আছে। সরি, আমি একটু চেক করে নিই। আমি এখানে মিউট দেখতে পাচ্ছি। একটু কাইন্ডলি আমাকে ইনবক্সে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি আমার সাউন্ড ঠিক আছে। সো হঠাৎ করে হ্যান্ড রেইজ আসাতে আমি কনফিউজড হয়ে গেলাম। সো এখানে চ্যাট বক্স বা যে কোনোটাতে আমি একটু জাস্ট ফেসবুকটা চেক করি। হ্যাঁ, ইয়েস প্লিজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আমি আবার ব্যাক করি। আচ্ছা, কারণ আমি প্রথমে চেক করে নিয়েছি যে সাউন্ড আমার ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সো আমরা ব্যাক করি। তাহলে নেক্সট হলো যে আমাদের কোনো ফিউচার নাই। যেহেতু আপনি গভর্নমেন্ট জবে নাই, সো আপনার পেনশন নাই, আপনার কোনো ফিউচার নাই। এটা একটা কমন কনসেপ্ট, যে আমরা আসলে ধরা খেয়ে বাকি জীবন পার করব। তাহলে এটা একটা বড় কনফিউশন, যে আমাদের কোনো ফিউচার নাই, আমরা গন্তব্যহীন ভাবে আগাবো। নেক্সট হলো, অনেকের ধারণা হলো যারা প্রাইভেট থেকে পাশ করে তারা শুধুমাত্র বাকি জীবন আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করে কাটাবে। কারণ সিটি এমআরআই স্বাভাবিকভাবেই যারা বড় বড় গভর্নমেন্ট হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট বা ফুল প্রফেসর আছেন, তারাই করেন। সো যারা প্রাইভেট থেকে পাশ করেছে এরা কিছুই করতে পারবে না, এরা জাস্ট হয়তো আল্ট্রাসাউন্ড করে বাকি জীবনটা পার করে দিবে। আরেকটা কনফিউশন হলো, যে আপনি যখন পেরিফেরিতে যাবেন তখন হয়তো আপনি যেহেতু
শহরে কোনো জায়গা পাচ্ছেন না, আপনার জব নাই। তো আপনি প্রায় গ্রামে গিয়ে দেখা যাবে যে ফাইট করতে হচ্ছে আপনাকে জীবিকা নির্বাহের জন্য। এবং সেখানে যারা আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন আর যারা সনোলজিস্ট আছেন তাদের সাথে একটা ফাইট হবে। এটা খুব কমন একটা কনফিউশন আমি দেখি ইভেন গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের ভিতরেও, যখন আমি রেডিওলজিতে এমডি বা এফসিপিএস কমপ্লিট করব, আমি আহ, ঢাকার বাইরে কোনো একটা জায়গায় বা পেরিফেরিতে প্র্যাকটিস করব, সেখানে হয়তো আমাকে যারা সার্টিফিকেট কোর্স করা বা ডিপ্লোমা কোর্স করা আছেন তাদের সাথে হয়তো আমাকে ফাইট করে বেঁচে থাকতে হবে, এরকম একটা কেমন চিন্তাধারা অনেকের মাঝখানে থাকে। সো এটা একটা কমন কনসেপ্ট। আচ্ছা, নেক্সট হলো যে অনেকেই আপনারা আছেন যারা আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন, খুব ভালো আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন। আমার জানা পরিচিত অনেকে আছেন যারা খুবই ভালো আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে। এদের একটা কনসেপ্ট হলো যে যেহেতু আমার আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস অনেক সুন্দর এবং আমি এখানে সেটেলড, আমার ভালো চেম্বার প্র্যাকটিস আছে, আমার প্রচুর রোগী আছে এবং ডক্টরদের সাথে আমার কমিউনিকেশন ভালো, so আমি একটা ভালো পজিশনে আছি, অনেকের নিজস্ব সেন্টারও আছে। তাহলে আমার এখান থেকে আর আপগ্রেড বা রেডিওলজিস্ট হয়ে লাভ কি? কারণ আমি তো আল্ট্রাসাউন্ড প্র্যাকটিসই করবো। সো আমি এখন যাচ্ছি, এটা তো ভালোই আছে, শুধু শুধু আবার 5 বছরের একটা কোর্স বা 2-3 বছরের কোর্সে ঢুকবো, সেখান থেকে তো আমার ভালো আউটকাম থাকবে না। আলটিমেটলি আমি একই জায়গায় একই প্র্যাকটিসে আছি। এই কনসেপ্টটা এককালে আমার নিজের মধ্যেও ছিল, যে আমার তো আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস মোটামুটি খারাপ চলছে না, তাহলে আমি হুদাই কেন এই 5 বছর কোর্স করব? কারণ আমি সিটিএমআর রিপোর্ট করবো না, আমার কোনো ইন্টারেস্ট নাই সেখানে। সো আমাকে যেহেতু আবার আল্ট্রাসাউন্ডই করতে হবে, তাহলে শুধু শুধু কি দরকার, আমরা বরং যা আছি ভালোই আছি, এখানেই থাকি। তাহলে এটা একটা আরেকটা কনফিউশন। তাহলে এই কনফিউশন গুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব সামনে কথার প্রসঙ্গে। এখন আমাদের জানতে হবে যে আমাদের রেডিওলজিতে যারা আসতে চায় এদের জন্য কিছু কোর্স আছে। আমি জাস্ট কোর্সগুলোর নাম, আমি এগুলোর ডিটেলসে যাব না। আপনি বিভিন্ন ফেসবুকের যে ডাক্তারদের গ্রুপ আছে, প্ল্যাটফর্ম বা বিডিএফ বা বিভিন্ন গ্রুপ, এখানে জাস্ট রেডিওলজি কোর্স বা এগুলো লিখে সার্চ দিলেই দেখবেন এগুলোর ডিটেলস কথাবার্তা আছে। অনেকের বিভিন্ন কোচিং সেন্টারগুলোও তাদের ডেমনস্ট্রেট করেছে যে কোন কোর্সের কিরকম কি। সো আমি এই অংশটা যাব না, আমার আসলে টার্গেট এটা না যে আপনাকে কোন কোর্সে ঢুকাতে হবে। তো আমাদের মোটামুটি 4টা কোর্স বর্তমানে বিএমডিসি রিকগনাইজ কোর্স বাংলাদেশে রান হয়। এর মধ্যে আমাদের বিএসএমএম এর আন্ডারে হচ্ছে এমডি এবং ডিএমআরডি কোর্স। এমডি কোর্স 5 বছরের, ডিএমআরডি আপনারা জানেন যে এটা রিসেন্টলি এসেছে, বেশি দিন হয়নি, 2020 সাল থেকে আবার চালু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল। এটা 2 বছরের কোর্স। এখানে কোনো থিসিস থাকে না। সো ফলাফল হিসেবে যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট আছেন বা গভর্নমেন্ট জব করার স্বপ্ন দেখছেন, এদের প্রমোশনে একটা সমস্যার কথা চিন্তায় চলেই আসে। তবে তাদের জন্য যেহেতু গভর্নমেন্ট হসপিটালগুলোতে এফসিপিএস কাউন্ট হয় অনেক জায়গায়, তো সেখানে যদি আপনি ব্যাক করতে পারেন, একই সাথে এফসিপিএস এর ট্রেনিংটা করে আপনি এফসিপিএস বা এমসিপিএস ও অ্যাটেন্ড করতে পারবেন। তাহলে আমাদের বিসিপিএস এর আন্ডারে 2টা কোর্স রান করছে, এফসিপিএস এবং এমসিপিএস, জাস্ট লাইক আদার্স, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যাদের এমডি করা আছে তারা চাইলে সরাসরি এমসিপিএস ফাইনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে, কোনো আলাদা কিছু ছাড়াই। আর আদারওয়াইজ বিভিন্ন ট্রেনিং লাগবে। আমি যেহেতু বিসিপিএস এর খুব বেশি ভক্ত না, সো আমি এফসিপিএস এবং এমসিপিএস সম্পর্কে আপনাকে খুব ভালো ধারণা দিতে পারবো না। তবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বলে যদি আপনারা রেডিওলজির কোর্সে আসতে চান, ইউ শুড অবভিয়াসলি গো ফর এমডি। যদি শর্ট কোর্সে যেতে চান তাহলে ডিএমআরডি তে আসেন। যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন বা গভর্নমেন্ট জবে ঢোকার সম্ভাবনা থাকে, আপনি ডিএমআরডি হয়ে এফসিপিএস এ ঢোকার চেষ্টা করবেন, দেন আপনার এফসিপিএস টা এক্সেলেন্ট হবে। হ্যাঁ, বাট সরাসরি প্রথমে এফসিপিএস এ যেতে চান না। তবে যদি কারোর কোর্স দেখেন যে এমডি তে চান্স হচ্ছে না, বাট আপনার এফসিপিএস পার্ট 1-এ আপনি ঢুকে পড়তে পেরেছেন, তাহলে আমি বলবো আপনি এফসিপিএস রান করেন। বাট অবশ্যই মাথায় এমডি রাখবেন। এটার কারণ হলো এমডি কোর্সটা অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষিতে এখনো অনেক গোছানো কোর্স হিসেবে আছে। এফসিপিএস এ আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, আপনার সুপারভাইজর আপনাকে খুব বেশি নিউট্রিশন দিবে না। অর্থাৎ আপনাকে হলো ওই যে আহ, সতীনের ঘরে সংসার করে বা সতীনের ঘরে টিকে থাকতে হবে, এরকম টাইপের অবস্থা। সেখান থেকে আপনি যতটুকু খাবার দাবার পান সেগুলো খেয়ে আপনাকে চলতে হবে। দ্যাট মিনস আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, যার অনেক কম স্ট্রাগলে আপনি কিন্তু এমডিতে একটা সুন্দর গোছানো পরিবেশে বের হয়ে আসতে পারবেন। সো বেটার গো ফর এমডি অর ডিএমআরডি, দেন থিঙ্ক অ্যাবাউট এফসিপিএস এন্ড এমসিপিএস ইফ পসিবল। এটা এক একজনের জন্য এক এক রকম সুবিধা। আচ্ছা, এবার চলে আসেন জব অপরচুনিটিসে। আচ্ছা, আপনি যখন প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে পাশ করছেন, আপনার জন্য আসলে কি কোনো জব নাই? ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, বাট আপনাকে ট্রিকি হতে হবে। সো সবচেয়ে কমনলি যারা ঢাকা বা হাই সিটিতে বসবাস করে, স্পেশালি চিটাগাং বা ঢাকা, দুটাই মোটামুটি কর্পোরেট জবের জায়গা।
তো এরা অনেক সময় কর্পোরেট জবগুলোতে প্রিফার করে। এবং মজার ব্যাপার হলো, কর্পোরেট সেন্টারগুলো যখন আপনাদের জানুয়ারি বা জুলাই মাসে আমাদের পরীক্ষাগুলো হয়, এই জানুয়ারি এবং জুলাইয়ের পরীক্ষার সময় নেটওয়ার্ক ইস্যু তো আমার এখানে আসলে হওয়ার কথা না, অ্যাজ ফার আই নো। আচ্ছা, আমি একটু তারপর চেক দিই, না হওয়াটা খুবই অস্বাভাবিক হবে, কারণ ফুল ফেজ আমি নেট কানেকশন ইউজ করছি। ওকে, তো জানুয়ারি এবং, হ্যাঁ, থ্যাংক ইউ। জানুয়ারি এবং জুলাইতে যখন আপনারা ফাইনাল পরীক্ষাগুলো দেন, আমরা যখন ফাইনাল পরীক্ষা দেখি যে পরীক্ষাগুলো হয়, কর্পোরেট সেন্টারগুলা আহ, একদম ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, বাস্তব সত্য কথা যেটা, কর্পোরেট সেন্টারগুলা একদম ঝাঁপিয়ে পড়ে যে কোথায় কোন জায়গায় প্রাইভেট কোনো একটা রেসিডেন্ট বের হচ্ছে, তারা সেটা সর্ট করার চেষ্টা করে। কারণ তাদের লোক লাগবে। লাইক সেদিনই কয়েকদিন আগে আসগর আলী থেকে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার, উনি একটা প্রোগ্রামের মধ্যে হঠাৎ করে ধরে বসেছে যে আমাকে তিনটা ডক্টর দাও, কারণ আমাদের পোস্ট ফাঁকা। ঠিক তেমনি আপনি আহ, যদি সার্চ করেন, অনেকগুলো বড় বড় সেন্টার যতই জমকালো মনে হোক না কেন, পোস্ট ফাঁকা, কারণ প্রাইভেট রেসিডেন্ট নাই। তাহলে আমি জায়গা দিব কাকে? এখন এটা একটা বড় জব অপরচুনিটি, বাট কর্পোরেট জব অনেকের জন্য সুইটেবল হয় না, কারণ এখানে একটা ফিক্স স্যালারি থাকে, ফিক্স টাইম থাকে। তো দেখা যাচ্ছে যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য এটা অনেক সময় কমফোর্টেবল হয় যে আপনি ওই বছরে 40 দিন ছুটি পাচ্ছেন এবং একটা ফ্যামিলি লিড করে সাথে আপনি কর্পোরেট জব ডিল করছেন। দ্যাটস গুড। বাট মেল পার্সনদের জন্য সাধারণত কর্পোরেট জবটা একটু ইকোনমিক্যালি লস প্রজেক্ট হয়ে থাকে। বাট অনেকের প্যাশন আছে, আপনি ওখানে থাকতে চাচ্ছেন, কিছুটা একাডেমিক পরিবেশ অনেক জায়গায় পাওয়া যায়। প্লাস আরেকটা বড় সুবিধা হলো আপনি সিটি এমআরআই বা এক্স রে রিপোর্ট করার কিছু সুযোগ আসতে পারে আপনার, বা এগুলো চর্চার মধ্যে আপনি থাকতে পারেন, মাল্টি মডালিটি নিয়ে কাজ করার সুযোগ থাকে। এখন এই সুযোগগুলো নিয়ে যদি আপনার মাথা ব্যথা না থাকে, আপনি যদি আমার মতো হন যে না, আমার যেটা দরকার সেটাই আমি করব, বাকিগুলো ভুলে যাব, তাহলে আপনার জন্য আছে প্রাইভেট চেম্বার। প্রাইভেট চেম্বারে হিউজ স্কোপ এখনো বাংলাদেশে আছে। ঢাকার বাইরে আর আপনি রেডিওলজিস্ট পরিচয় চেম্বার পাবেন না, এটা খুবই আনএক্সপেক্টেড। হ্যাঁ, খুবই আনএক্সপেক্টেড, আপনার জন্য এটা দুর্ভাগ্য। ঢাকার ভিতরে অনেক অপরচুনিটি আছে, বাট এখানে একটা ছোট্ট কথা আছে, সকালবেলা। বিকালে প্র্যাকটিস করতে গেলে তখন হলো আপনার প্রফেসরদের সাথে ফাইট করতে হবে, কারণ ম্যাক্সিমাম সেন্টারে বড় বড় প্রফেসররা না, ওনারা প্র্যাকটিস করছেন, গভর্নমেন্ট জব যারা করছেন তারা প্র্যাকটিস করছেন, দীর্ঘকালের চেম্বার আছে তারা প্র্যাকটিস করছেন। সো এখানে ফাইট করে জায়গা দখল করাটা একটু ইয়াংদের জন্য একটু ডিফিকাল্ট হয়, আস্তে আস্তে সহজ হয়। বাট যদি আপনি সকালে প্র্যাকটিস করবেন বলে ঘোষণা দেন, বিশ্বাস করেন, ঢাকার অনেকগুলো সেন্টার আপনার উপরে ঝাঁপায় পড়বে। ইভেন ট্রাস্ট মি, আপনার জন্য লবিং করতে বাধ্য হবে। অবশ্যই সেই কোয়ালিটিও আপনাকে দেখাতে হবে। বাট প্রাইভেট চেম্বার সকালে প্র্যাকটিসের জন্য হিউজ স্কোপ ঢাকা শহরে টিল নাও এখন পর্যন্ত আছে, এবং আমি যতটুকু জানি আগামী 5 বছরের মধ্যে এটা কমবে না, কারণ সেই পরিমাণ প্রাইভেট রেসিডেন্ট আমি সাপ্লাই দিতে পারবো না। যারা প্রাইভেট রেসিডেন্ট বের হচ্ছে, কেউ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, সো আলটিমেটলি মানে ফাঁকা ফাঁকাই থেকে যাচ্ছে। এটা খুব কঠিন। আপনি প্রাইভেট পরীক্ষার ভাইবা বোর্ডের পরপরই আপনাকে কিন্তু চার্জ করবে। লাইক আমাকে ভাইবা দেওয়ার পরে দেখা করতে হয়েছে কোনো একটা জায়গায় যে আমি প্রায় কর্পোরেট জব করব না, এটা বোঝানোর জন্য আমাকে যিনি ভাইবা নিয়েছেন তার সাথে কিন্তু আমাকে দেখা করতে হয়েছে। তার মানে ব্যাপারটা কতটা সিরিয়াস, যে আমি না বললে আমার পরীক্ষায় তখন রেজাল্ট হয় না, খারাপ হওয়ার ভয় থাকে। তাহলে এরকম কিন্তু আপনাকে জব টানবে। আচ্ছা, নেক্সট হলো পার্সোনাল সেট আপ। এটা আমরা এখন প্রিফার করি। দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি দেখবেন প্রচুর আল্ট্রাসাউন্ড সেন্টার আছে, প্রচুর রেডিওলজি সেন্টার আছে, ওখানে রেডিওলজিস্টরা নিজস্ব সেন্টার করার চেষ্টা করে সবসময়। কারণ আপনি একটা কর্পোরেট হসপিটাল বা যে কোনো একটা হসপিটালে যখন প্রাইভেট চেম্বার করবেন, আপনাকে কত দিবে? 25%, 30%। আপনি খুব বিশাল হাইফাই কিছু হলে 35 বা 40 পাবেন, এর বেশি তো আপনি মেরে ফেললেও পাবেন না, অতটুকুও যেতে পারবেন না। তাহলে এই যে ঝামেলাটা হচ্ছে, এই 40%, 30%, 25%, 20% আপনাকে দিচ্ছে, বাকিটা ওরা খেয়ে ফেলছে। অথচ এখানে কিন্তু আপনার অ্যাটলিস্ট 50 to 60% কিন্তু আপনারই পাওয়ার কথা ছিল। তাহলে যদি আপনি আপনার পার্সোনাল সেট আপ করেন, আপনি আজকে 20টা রোগী দেখে যে টাকা পাচ্ছেন, আপনি 5টা রোগী দেখে তার থেকে বেশি কামাই করবেন। তাহলে আপনি নিজস্ব সেট আপের চিন্তা করতে পারেন। তাহলে এটা একটা থট। টাকা অনেক জায়গায় খরচ হয়, জমি জমা না কিনে এখানে একটু কিছু চিন্তা ভাবনা করলে এটা কিন্তু খুব অসুবিধার বিষয় না। এবং যখন আপনাদের পার্সোনাল সেট আপ অনেকের হতে থাকবে,
তখন কিন্তু বাধ্য হয়ে কর্পোরেট হসপিটালগুলো আপনার প্রাইস বাড়ানোর চেষ্টা করবে, কারণ তারা তো লোক পাবে না, লোক তো আপনি আলাদা সরে গিয়েছেন। নেক্সট, অনলাইন রিপোর্টিং একটা অপশন আছে, এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছুই আছে। বাইরের কান্ট্রিগুলোতে অনলাইন রিপোর্ট অহরহ হচ্ছে, ইভেন ইন্ডিয়ায় বসে দুবাই রিপোর্ট করছে, দুবাই বসে ইন্ডিয়া রিপোর্ট করছে, অনেক কিছু আছে। ইভেন আমার সাথে লাস্ট ইয়ার আমার কোরিয়াতে একটা প্রোগ্রামে, সেখানে আমার পাশে বসে তাইওয়ানের যিনি ক্যান্ডিডেট ছিলেন, উনি দেখিলাম আমার সামনে বসেই তিনি রিপোর্ট করে যাচ্ছেন। বাট আমরা যারা এখানে প্র্যাকটিস করছি, আমরা আনমিউটের অপশন লাস্টের দিকে আনবো, আমরা যারা আহ, বাংলাদেশে প্র্যাকটিস করছি, আমাদের যে অনলাইন রিপোর্টিং স্টাইল, যে একটা ছবি তুলে পাঠায় দেয় সেটা অনুযায়ী রিপোর্ট করা, এ- এতটা খারাপ না। সো প্যাক সিস্টেম বা আদার যদি ফ্যাসিলিটি গুলো থাকে, তাহলে অনলাইন রিপোর্টিং অনেক সুন্দর অপশন হয়। এবং এই অংশটাতে প্রচুর ডেভেলপমেন্ট ভবিষ্যতে হবে, কারণ আপনারা এআই রিলেটেড কথাবার্তা শুনেছেন, এগুলোর ইমপ্লিমেন্টেশন কিন্তু হবে অনলাইন এইসব রিপোর্টিং ফরম্যাটের সাথে, যেটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এটা নিজেই একটা ডিমান্ডেবল জায়গা হতে পারে। যাই হোক, তাহলে এই অনলাইন একটা ভালো অপশনের সামনে ভবিষ্যতে সুযোগ আছে। আচ্ছা, নেক্সট হলো, এটা বিশেষ করে ফিমেলরা অনেকে এটার দিকে আগ্রহ দেখায়, অনেকেই করে, এটা নিজস্ব চয়েস। বাট এখানে অনেক ডেভেলপমেন্টের সুযোগ আছে, এখনকার মতো এই মান্ধাত্তা আমলের টেকনিকে অনলাইন রিপোর্টিং ভবিষ্যতে থাকবে না। নেক্সট হলো অ্যাব্রড, বাইরের দেশের কিছু ফ্যাসিলিটি আছে, কিছু নাই, এটা নিয়ে আমি খুব বেশি অভিজ্ঞ না, সো এটা নিয়ে আমার বলার কিছু না। তবে যদি আপনার ফ্যাসিলিটি থাকে, ইউ ক্যান গো ফর এফআরসিআর অর এনি আদার কোর্স, অর মিডিল ইস্ট অনেক সময় রেডিওলজিস্ট চায়, মালদ্বীপে চায়, আচ্ছা সেসবের কথাও আপনি চিন্তায় রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু বাইরের দিকের কিছু ফেলোশিপ বা কিছু থাকলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে কারেন্ট সিনারিও সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কর্পোরেট জবে বেশ পোস্ট ফাঁকা পড়ে আছে। প্রাইভেট চেম্বারে মর্নিং আপনাকে চিন্তায় রাখতে হবে, তাহলে আপনি একটা মানে হাই ডিমান্ডেবল জায়গা তৈরি করতে পারবেন। পার্সোনাল সেটআপ, এটা সব সময় মাথায় রাখবেন। আপনি রেডিওলজিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন, পার্সোনাল সেটআপ মাথায় রাখবেন। আজকে থেকে 20 বছর পরের ক্যারিয়ার সেম থাকবে না, সো ইউ শুড থিঙ্ক অ্যাবাউট পার্সোনাল সেটআপ। অনলাইন রিপোর্টিং আমরা বললাম, ভবিষ্যতের এআই এখানেই আসতে যাচ্ছে, এবং বিদেশের কথা দিন শেষে আমরা যদি পাড়ি দিতে পারি, ক্ষতি কি? আচ্ছা, এবার চলে আসেন এই প্রাইভেট ডক্টরের জন্য আসলে রিস্ক কি কি আছে, বা কি কি প্রবলেম আসলে তাকে ফেস করতে হবে। আপনারা যারা পরীক্ষা দিতে আসছেন তাদের জন্য এটা, কর্পোরেট জবের স্যালারির রেঞ্জ নিয়ে প্রশ্ন করেছেন। কর্পোরেট জবের স্যালারি রেঞ্জ ওয়াইডলি ভ্যারি করে। এখানেও একই কথা, যত বেশি স্যাচুরেশন হচ্ছে প্রাইস তত কমছে। আগে যেখানে একটা হসপিটাল দেখা যেত 2 লাখ টাকাতেও লোক নিতে চাইতো, তারা এখন 60-70 হাজার টাকাতেই লোক পেয়ে যাচ্ছে। তো যে কারণে কেন আমি ইনভেস্ট করব বেশি? ঠিক আছে। তো এটা একটা ঝামেলা। আর কর্পোরেট হসপিটাল, অনেক হসপিটালেই দেখা যাচ্ছে যে এইচআর ডিপার্টমেন্ট অনেক শক্ত। যেই হসপিটালে এইচআর ডিপার্টমেন্ট যত শক্ত, সেই হসপিটালের ডাক্তারদের কন্ডিশন ততই খারাপ। যে কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই আপনার স্যালারি বাড়া বা চাকরি টিকায় রাখা, অনেক কিছুতে আপনাকে অনেক ঝামেলা ফেস করতে হচ্ছে। তো যদি ফিমেল পার্সন হন, আপনি ফ্যামিলি মেনটেন করতে চান, জাস্ট একটা সাথে জব রাখতে চান, ইউ ক্যান গো ফর কর্পোরেট জব। অথবা আপনি সকল মডালিটিকে এক করতে চান, আপনার সামনে দিয়ে সব কেস হচ্ছে, আপনি যে কোনো জায়গায় আপনার এন্ট্রেন্স রাখতে চাচ্ছেন, দেন আপনি কর্পোরেট জব একটা ভালো অপশন হতে পারে। পাশাপাশি এখানে প্রমোশনের সুযোগ আছে। আহ এগুলো একটা বড় অপরচুনিটি, সেটা নিয়ে আমরা কথায় আসবো। তো এখন প্রাইভেট ক্যান্ডিডেটদের প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঝামেলাটা, সেটা হলো ইকোনমিক ডিফিকাল্টি থাকবে ডিউরিং পোস্ট গ্রাজুয়েশন। আপনাকে 20,000 টাকা ধরাই দিবে, আমাকে টানা ফোন দিয়ে যাচ্ছে, ভাই রে ভাই। আচ্ছা, তো আহ, টাকা পয়সার একটা ঝামেলা আপনার সবসময় ঘাড়ের উপরে থাকবেই, মাথার উপরে বোঝা। দেখেন, যত কিছুই বলেন, 20,000 টাকায় বাংলাদেশের মতো জায়গায় আপনি সংসার চালাবেন অ্যাজ এ ডক্টর, ইটস ইম্পসিবল। সো আপনাকে তাহলে ল্যাটারাল আর্নিং এর একটা চিন্তা ভাবনা করতে হবে। সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে বাইরে প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিস করতেও আবার দেখা যাচ্ছে যে আপনাকে অনেকে ঝামেলা করছে। অর্থাৎ আমার হ্যাঁ, ডাক্তার আহ, ডাক্তারই হয় নাই, সে দেখা যাচ্ছে যে আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করে বেড়াচ্ছে। অথচ আমার রেসিডেন্ট যখন একটা দিন সপ্তাহে বাইরে প্র্যাকটিস করতে যায়, সেটা নিয়ে আমার অবজেকশন থাকে। আবার আমরাই মাথা চুলকাই যে কেন আমাদের নন ডক্টররা আল্ট্রাসাউন্ড করে বেড়াচ্ছে। অথচ আমরাই তো ক্রিয়েট করছি। আমার রেসিডেন্টরা যদি বাইরে প্র্যাকটিস করে সপ্তাহে একদিন, ক্ষতি কি? এবং তারাও যেমন ডেভেলপ করবে, ঠিক তেমনি আমার রোগীরাও বেনিফিটেড হবে। সো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, বাট আই প্রিফার বাইরে প্র্যাকটিস। রেডিওলজিতে যদি ক্যারিয়ার করতে চান, চুরি করে হোক চামারি করে হোক, আপনাকে বাইরে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্ট। ঠিক আছে। আমি একবার বহিষ্কার নোটিশ খেয়েছিলাম ফেজে পরীক্ষার পরে। সেই সময় বেশ ঝামেলা পোহাতে হয়েছিল, এবং আহ, বেশ ঝামেলা আমাকে তখন। ওই সময়টায় কোভিড এর সিচুয়েশন ছিল তো, এবং তখন এত বেশি ইকোনমিক্যাল ক্রাইসিস ফেস করতে হয়েছে, দ্যাটস ইজ আনবিলিভেবল।
বাট তাতে কি, তখন ফিটাল ফেজ এতে থাকা অবস্থায় আমি ফিটাল ইকো চালু করেছিলাম একটা জায়গায়, এবং সিচুয়েশনটা এমন হয়েছে যে আমাকে সেটা ফিটাল ইকো বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, ঢাকার মধ্যে কয়টা জায়গায় ফিটাল ইকো হয় একটু খোঁজ নিয়ে দেখবেন। তো সেটাও বন্ধ করে সবাই খুশি। যাই হোক, so চলে আসি ইনসিকিউর জব। এটা একটা বড় ঝামেলা। আপনি কর্পোরেট হসপিটালে যেটা কথা বলছেন, আমি একটা কমন আইডিয়া দিই। কর্পোরেট হসপিটালে আপনি ঢুকেছেন, আপনার এখন বেতন কত? 1 লাখ, 1.5 লাখ টাকা ধরে নেন। এখন আপনাকে প্রতি বছর আমার বেতন বাড়াতে হচ্ছে, বেতন বাড়িয়ে বাড়িয়ে 5 বছর পরে আপনার বেতন কত হচ্ছে? মনে করেন 2 লাখ বা 2.5 লাখ টাকা হয়ে গিয়েছে। এখন এইচআর ডিপার্টমেন্ট খেয়াল করবে যে 2.5 লাখ টাকা বেতন হয়ে গেছে এই বেটার, এ তো যে কাজ করে সেটা একটা জুনিয়র ডাক্তার ঢুকাইলে সেও তো একই কাজ করে। তাহলে কোন একটা ঝামেলা করে একে আমি এর নামে কমপ্লেন দিই যে এ ঠিক মতো টাইম মতো আসে না, এর এই ঝামেলা সেই ঝামেলা করে একে আমি চাকরি থেকে সরাই দিই, বা এমন একটা টক্সিক সিচুয়েশন করবো ও নিজেই চাকরি থেকে চলে যাবে। ফলাফল হিসেবে কি হলো? আমি বিরক্ত হয়ে চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেলাম। তাহলে 2.5 লাখ টাকার লোক চলে গেল, নতুন আরেকটা 1.5 লাখ টাকার লোক ঢুকাও, সে তো অ্যাটলিস্ট 5 বছর তার পিছনে কম খরচ হবে। এই কনসেপ্টটা অনেকগুলো হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্টকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। বড় জায়ান্ট কর্পোরেট হসপিটাল আছে যারা নিজেরাও বুঝতেছে না যে তারা কি বেকুবের মতো কাজ করছে, এখন তারা হাত পা ধরছে যে তাদেরকে লোক দিতে হবে। ওকে, সো ফানি থিং, তাহলে এটা একটা বড় জিনিস, ইনসিকিউর জব। আপনাকে যে কোনো সময়, আপনি প্রাইভেট প্র্যাকটিস করছেন একটা হসপিটালে, ক্লিনিক, হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে আপনাকে বের করে দিতে পারে। এটা একদম ট্রু ঘটনা। এখানে আপনি যতই অজুহাত দেখান বা সে এমন একটা সিচুয়েশন করবে আপনি চলে যেতে বাধ্য। সো এটা একটা ইনসিকিউর জব। আর যদি আপনি নিজের চেম্বার করেন, দ্যাটস ডিফারেন্ট। সো এই জন্যই আমি বলছি যে আপনি নিজস্ব সেট আপ করলে এই জিনিসগুলো আস্তে আস্তে সাপ্রেস হতে থাকবে। নেক্সট, কোয়ালিটি ম্যাটার্স। আপনি লোক ধরে চাকরি পাবেন প্রাইভেটে, কিন্তু লোক ধরে টিকে থাকতে পারবেন না, কারণ যেহেতু আপনি রেডিওলজি প্র্যাকটিস করছেন, আপনাকে কিন্তু সব ফ্যাকাল্টির লোকের সাথে কমিউনিকেট করতে হবে, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন সোসাইটি। সো আপনি যদি তাদের সাথে চেইন মেনটেন করতে না পারেন, আপনার কোয়ালিটি যদি তাদেরকে স্যাটিসফাই করতে না পারে, আপনার কিন্তু ওই রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকবে। সো আপনি হয়তো চেম্বার গুছিয়ে ফেলতে পারবেন, কিন্তু ওই চেম্বার আসলে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, সো এখানে কোয়ালিটি খুবই হাই থাকতে হবে, যেন আপনার কোয়ালিটির জন্য আপনাকে জব দিতে বাধ্য হয়, বা আপনার তখন ওই পজিশনটা রাখতে হবে। ওকে, দেন আরেকটা হলো, আপনি যদি আমার মতো প্রাইভেট প্র্যাকটিশনার হন, আপনার জন্য একাডেমিক এনভায়রনমেন্ট কিন্তু একটা বড় ঝামেলার বিষয়। লাইক আমার গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা আছে, এরা পাশ করার পরে দেখা যাচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যারা পোস্টেড আছেন, ওনারা কিন্তু ওই একটা একাডেমিক পরিবেশে না চাইলেও তাদেরকে চেহারা দেখাতে হয়। তো যে কারণে ওই তার আপগ্রেডেশনের সুযোগ থাকে। বাট আমি যেখানে আছি, আমার আপগ্রেডেশন করতে হলে আমার নিজেকে আপগ্রেড করতে হবে, এবং সেই আপগ্রেডটা কিন্তু বেশ কস্টলি। লাইক আমাকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে, ফেলোশিপের চেষ্টা করতে হবে। দিস আর ভেরি এক্সপেন্সিভ। তাহলে আমার যাই লাগবে তাই খরচ করতে হবে, বাট ওনাদের কিন্তু অনেক কিছুই বিনা খরচে আপগ্রেড করার সুযোগ থাকবে। এটা একটা বড় বিষয়। বাট এখানে কিছুটা ট্রিকি যদি আপনি হন, আপনি যদি নিজেকে গুছিয়ে নিতে পারেন, লাইক আমি একদমই একাডেমিক ক্যারিয়ারে নাই এই কথাটা বললে আমি আসলে হেসে উড়িয়ে দিব, তাহলে চাইলেই আপনি এই জিনিসটাকে আবার নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। বাট এটা ডিপেন্ডস অন ইউ, আপনি কি সকালে 10টা বা সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত প্র্যাকটিস করতে চান, নাকি আপনি আপনার ডেইলি লাইফটাকে কিছুটা ভাগ করে নিতে চান, যে একটা সময় আমি প্র্যাকটিস করবো, একটা সময় আমি পেপারস, একাডেমিক ওয়ার্কস, বিভিন্ন কাজ নিয়ে বসে থাকবো। তাহলে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। নেক্সট হলো, কিছু সোশ্যাল মিসকনসেপশন আছে। লাইক আমার মনে হয় আমি আহ, আমি টোটাল 10টা বিসিএস দেই নাই, 3টা স্পেশাল সহ, 33, 39 আর 41 না 42 কোনটা হয়েছিল সেটা। তো এটা আমাকে বারবার শুনতে হয়েছে যে তোমার বিসিএস নাই, তোমার বিসিএস নাই, বিসিএস নাই, গভর্নমেন্ট জব নাই। তো এই সোশ্যাল যে স্টিগমাটা আছে বা কনসেপশন আছে যে বিসিএস নাই, ও এ কি ডাক্তার, তো এই জিনিসটা ভাঙতে অনেক সময় লাগে। আমার প্রায় 10 বছরের মতো সময় লেগেছে। এখন কেউ আমার সামনে বললে যে হ্যাঁ তোমার গভর্নমেন্ট জব নাই, আমি তখন হেসে দিই যে গভর্নমেন্ট জবে থাকলে কি আপনি আমার মতো মেশিন হাতে ডিল করতে পারতেন? এনিওয়ে, তাহলে আহ, এই জিনিসটা ভাঙতে আপনার সময় লাগবে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি যদি অ্যাজ এ প্রাইভেট ডক্টর থাকতে চান, আপনার মাথা থেকে ওই গভর্নমেন্টের চিন্তাটাই দূর করে যান। আপনার কানের সামনে যখন কেউ বলবে যে আপনি তো গভর্নমেন্ট জব নাই, আপনি বলবেন যে হ্যাঁ নাই তো কি হয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো কোনো কিছু না, আমি তো স্যালোয়ার কামিজ পরি না। এখন আমাকে যদি আপনি বলেন না আপনি তো স্যালোয়ার কামিজ পরেন না, আমরা কত সুন্দর স্যালোয়ার কামিজ পরি, এটার উত্তর কি হবে? আমি কেন স্যালোয়ার কামিজ পরবো? ব্যাপারটা এরকম, আমার গভর্নমেন্ট জব দিয়ে আমি কি করবো? সো আমার লাইফ স্টাইলের সাথে গভর্নমেন্ট জব মিলে না। সো আই এম নট ইন্টারেস্টেড ইন গভর্নমেন্ট জব।
নেক্সট চলে আসেন আমরা বেনিফিট কি কি আছে, এতক্ষণ তো খালি ভয় দেখাচ্ছি, এবার আসি খুশির খবরগুলোতে। আচ্ছা, এক নাম্বার হলো, বলেছি এর আগে, হাই ডিমান্ড। আপনি ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় আপনাকে খোঁজ করা হবে যে আপনি প্রাইভেট ক্যান্ডিডেট, কই আছেন, কি করছেন, স্যাররাই দেখবেন না শেষে আপনার সাথে যোগাযোগ করছে। তবে এক্ষেত্রেও কথা আছে, আপনি যদি এমন টাইপের ইন্ট্রোভার্ট হন যে আপনাকে কেউ কোনোদিনও দেখেও নাই, কেউ কোনোদিনও আপনার খবরও শুনে নাই, তাহলে কিন্তু আবার আশা করে লাভ নাই। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রোগ্রামগুলোতে যদি আপনারা অ্যাটেন্ড করেন, রেডিওলজি, আল্ট্রাসাউন্ড, বিভিন্ন কনফারেন্স হয়, তো সেগুলোতে অ্যাটেন্ড করে আপনাকে পরিচিত হতে হবে যে আমি এই অমুক লোক, আমি এই করছি ইত্যাদি। সো আদারওয়াইজ আপনাকে ফেস ভ্যালুর একটা বড় ব্যাপার আছে, আপনাকে কেউ না চিনলে আসলে দিন শেষে আপনাকে কে কে খোঁজ করবে যে আপনি প্রাইভেট না গভর্নমেন্ট, সে খোঁজও কেউ নেবে না। তো এই ফিল্ডটা আপনাকে তৈরি করতে হবে যে আপনার খোঁজ যেন নেয় মানুষ। নেক্সট হলো লোকেশন চয়েস করার একটা অপশন থাকে। দেখেন, আপনারা বিশেষ করে এটা ফিমেলদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনার হাজবেন্ড দেখা যাচ্ছে আজকে নরসিংদী, কালকে আছে খাগড়াছড়ি। এখন আপনি কি করবেন? আপনি যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন, আপনার তো গিট্টু লেগে যাবে। আর যদি আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হন, আপনি আজকে নরসিংদী থাকেন, কালকে খাগড়াছড়ি যান, আপনি দুই জায়গাতেই প্র্যাকটিস পাবেন, আপনার জন্য কোনো অসুবিধা না। বা আপনি যদি একটা জায়গায় সেটেল হতে চান, সেই জায়গায় আপনি সেট আপ করতে পারবেন, আপনার জন্য অপশন আছে। তাহলে এই লোকেশনটা চয়েস করার একটা সুযোগ আছে। আমার বাসা মিরপুর, আমি মিরপুরের প্র্যাকটিসের জন্য আমি জায়গা ঘাটার চেষ্টা করেছি, আমি কিছুটা ব্যবস্থা করতে পেরেছি, সময় লাগলো। তাহলে এই অপশন আছে। বাট আপনি গভর্নমেন্ট ক্যান্ডিডেট, আপনাকে, আপনার বাসা হলো এই আমার মতো ঢাকার মিরপুরে, আপনাকে আমি পাঠিয়ে দিলাম পটুয়াখালীতে, কিচ্ছু করার নাই, আপনাকে পটুয়াখালী থাকতে হবে, আপনার চয়েসের সাথে কোনো ভ্যালু নাই। তাহলে আবার কালকে সকালে দেখলেন আপনি কক্সেস বাজার, তাহলে এখানে আপনার কিন্তু একটা বড় ঝামেলা, লং টাইম ক্যারিয়ারের জন্য এটা কিন্তু খারাপ। নেক্সট, লাইফ স্যাটিসফ্যাকশন একটা বড় ইস্যু আছে। লাইক প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে আমি যদি নিজের কথা বলি, আমি স্ট্রেস নাই আমার। সেই সকালবেলা অমুক জায়গায় পোস্টিং, আজকে ডিজি অফিসে দৌড়াও, হ্যান করো ত্যান করো, এসবের ক্যাচাল থেকে মুক্ত। আমি সকালে যাই, চেম্বার করি, বিকালে আসি, ঘুরে বেড়াই, রাত্রেবেলা এই ক্লাস টাস এগুলো নিয়ে পড়ে আছি। দ্যাটস এ ভেরি ফাইন থিং। তাহলে এই সুযোগগুলো কিন্তু আমার আছে। আপনি যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন, আপনি তো 2টা পর্যন্ত হসপিটাল ডিউটি বা হসপিটালে থাকতে হবে লিগাল চিন্তা করলে। তারপর আপনি চেম্বার করছেন, দিয়ে আপনার আসলে সবকিছু মিলায় ফ্যামিলি মেনটেন করে আপনি পারবেন না। যত কিছু হোক আপনার ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট পড়বে, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন না। তো আলটিমেটলি দিন শেষে আপনি এত পয়সা কামাচ্ছেন, এত পজিশন নিচ্ছেন কিসের জন্য? আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটা ভালো থাকার জন্য। সেই স্যাটিসফ্যাকশনটা আপনার জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট ইফ ইউ আর নট আ গভর্নমেন্ট, ইফ ইউ আর নট আ প্রাইভেট ক্যান্ডিডেট। আপনার জন্য স্কোপগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ গভর্নমেন্টের ওই স্যালারিতে যদি আপনি খুশি থাকেন, ওখানে প্র্যাকটিস, জাস্ট গভর্নমেন্ট জবটা করছেন, দেন আপনি বাসায় ফ্যামিলি টাইম দিচ্ছেন, দ্যাটস ওকে। বাট এটা কতজন করবে? নেক্সট, ফরেন অপরচুনিটিস আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন, লাইক আমি একটা কনফারেন্সের আজকে নোটিশ দেখলাম, আমার পকেটে 2-4টা পয়সা আছে, আমি সেই কনফারেন্সে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমি ভিসার জন্য ট্রাই করতে পারবো। আপনি পারবেন না। আপনাকে এনওসি নিতে হবে, এনওসি নিতে গেলে এনওসি এখন কনফারেন্সের জন্য দেয় না, 10 দিনের কমের জন্য দেয় না, অনেক ক্যাচাল, আপনারা যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট আছেন জানেন। তাহলে আপনি ধরা খেয়ে গেলেন। আমি কিন্তু ধরা খাই নাই, আমি কিন্তু ফাকতাল দিয়ে বের হয়ে যেতে পারবো। তাহলে এটা একটা বড় বিষয়। হ্যাঁ, এটা আহ, বাইরের দেশের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি পেপার প্রেজেন্ট করতে পারছি, আমার এইসব সুযোগ আছে, আমি ট্রাই করতে পারছি। জাস্ট আমার সমস্যা, আমি পয়সা নাই। বাট তারপরের ধাপগুলো কিন্তু আমার জন্য ইজি, বাট এটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট। আপনার অফিসিয়াল পাসপোর্ট আছে, আপনার জন্য ভিসা ইজি, বাট আপনি এনওসি পাবেন না। এনওসির জন্য আপনাকে যে পরিমাণ ঘুরতে হবে এবং ব্যর্থতায় পড়তে হবে, এই ফ্রাস্ট্রেশনটা অনেক বড় বিষয় হয়ে যায়। নেক্সট, আমাদের প্রচুর ফেলোশিপের অফার থাকে। আপনি বিভিন্ন সোসাইটির সাথে যখন কানেক্টেড হবেন, বিভিন্ন জায়গায় ফেলোশিপের অফার থাকে। সেই অফারগুলো নেওয়ার মতো একটা সুযোগ থাকে। গভর্নমেন্ট যারা ক্যান্ডিডেট আছে তাদের এটা অ্যাডজাস্ট করতে অনেক ডিফিকাল্টিস পোহাতে হয়। বাট তাদের জন্য কিছু সুবিধা আছে, তারা এক্সট্রা কিছু পায় যেটা আবার আমরা পাই না। বাট স্টিল নাও আমাদের জন্য এই সুযোগগুলো অনেক কিছু আছে। তো এগুলো একটা চিন্তা ভাবনায় রাখতে পারেন। বিভিন্ন সোসাইটির সাথে কানেক্টেড থাকলে এই ফেলোশিপ গুলো আপনার ট্রেস করাটা সুযোগ হয়, একটু ইন্টারনেটে ঘাটাঘাটি বেশি করলে জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। নেক্সট আরেকটা হলো প্রমোশন ফ্যাসিলিটিস। লাইক গভর্নমেন্ট জবে আপনি জানেন যে আপনার প্রমোশনের জন্য কত কাহিনী করতে হয়। প্রাইভেটে কিন্তু এই অনুযায়ী সহজ, আপনার নির্দিষ্ট টাইম পার হলে, আপনার নির্দিষ্ট পরিমাণ জার্নাল থাকলে, আপনার রেপুটেশন ভালো থাকলে আপনাকে কিন্তু প্রমোশন দিবে। ম্যাক্সিমাম সেন্টারগুলো প্রমোশন দেয়। কিছু সেন্টার একটু অভদ্র টাইপের আছে, তাদের হিসাব করে লাভ নাই। বাকি ম্যাক্সিমাম সেন্টারে কিন্তু আপনাকে প্রমোশন দিবে। আর যদি প্রমোশন না দেয়, খেদাপুরি, আপনি ছেড়ে দেন। আপনি প্রাইভেট প্র্যাকটিস তো আছে, অ্যাজ এ কনসালটেন্ট ইউ ক্যান লিভ ইউর লাইফ। সো এখানে স্টিল প্রমোশন ফ্যাসিলিটি আমরা জানি প্রাইভেটে বেশি।
এখন আসেন তাহলে আমাদের ফিউচারের কন্ডিশনটা কি, প্রাইভেট রেসিডেন্টের সামনে ভবিষ্যতে ফিউচার কি হতে যাচ্ছে। লাইক এখানে আমি যদি একজন প্রাইভেট ডক্টর হই, এখানে একটু কিছু জিনিস বুঝতে হবে। আহ, আমাদের কিন্তু আল্ট্রাসাউন্ড ক্যারিয়ারটা ইনসিকিউর হয়ে যাচ্ছে। জিনিসটা যারা পাশ করে বের হচ্ছে তাদের জন্য না, এই কথাটা হলো যারা এখন আল্ট্রাসাউন্ড ভালো প্র্যাকটিস করছেন বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রেডিওলজি ডিগ্রি, আপনার জন্য একটা ইনসিকিউর আল্ট্রাসাউন্ড ক্যারিয়ার আসতে যাচ্ছে। আমি দুইটা উদাহরণ দিব। এক নাম্বার হলো, আপনারা বিভিন্ন জায়গা থেকে এখন ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড কোর্স করেন। আমি যদি ভুল না করি, তাহলে যতটুকু আমি জানি, যদি আপনাদের সেন্টাররা জানে না বা জানাবে না, সেটা হলো যে আমাদের যে আল্ট্রাসাউন্ড এই ডিপ্লোমা কোর্সগুলো আছে, কোর্সগুলো দেখবেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে হয়, তাই না? সো যতটুক আমার জানা আছে, ভুল হতে পারে তবে সম্ভাবনা কম, গভর্নমেন্ট থেকে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের এই মেডিকেল কোর্সগুলো রান করার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা বা এই জাতীয় কিছু আছে, এসেছে রিসেন্টলি। সো যে কারণে আপনাদের যে যাই ডিএম এর কথা বলুক না কেন বা সার্টিফিকেট, এগুলার ভ্যালিডিটি নিয়ে রিসেন্টলি একটা কনফিউশন গ্রো করতে যাচ্ছে। এটা আমি আপনাকে এখন যে কথা বলছি সেটা আপনি হয়তো 2 বছর পরে বুঝবেন। দুই নাম্বার প্রবলেম, আপনারা রিসেন্টলি দেখেছেন যে অ্যানেস্থেশিয়া রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে। যখনই একটা অ্যানেস্থেশিয়ার কথা আসছে, কোন একটা ইস্যু হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে সেই অ্যানেস্থেশিয়ার ডিগ্রি আছে কিনা। লাইক আমার ডিএ কোর্স করা, আমাকে নিয়েও প্রশ্ন আসছে যে ডিএ করা তুমি তো ডিপ্লোমা অ্যানেস্থেটিস্ট, তাহলে এখানে একটা কিন্তু কোয়ারি আছে। নেক্সট হলো, আপনি জানেন এমবিবিএস পাশ করা থাকলে আপনি বিভিন্ন সার্জারি করতে পারবেন। ইভেন সার্কামসিশন নিয়ে কথা হচ্ছে, সার্কামসিশন তো আমার উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তাররাই সুন্দর করে করছেন। তাহলে এখানে যখন একটা সার্কামসিশনের দুর্ঘটনা ঘটছে, এখন কিন্তু কথা আসছে যে সার্জারি ডিগ্রি যার নাই সে কি সার্কামসিশন করতে পারবে কিনা। দেখেন 2024 সালে প্রত্যেকটা সার্জারি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রশ্ন আসছে আপনার ডিগ্রি আছে কিনা। তাহলে আপনি বলেন, এই সবগুলা ধাক্কা খাওয়ার সাথে একটা যদি আল্ট্রাসাউন্ড রিপোর্ট বাজারে খারাপ আসে, এই প্রশ্ন কি আসতে পারে না যে আপনার আল্ট্রাসাউন্ড রিলেটেড বিএমডিসি রিকগনাইজড কি ডিগ্রি আছে যেটার জন্য আপনি আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন। এই জিনিস যদি একবার উঠে যায়, তাহলে কিন্তু আপনার জন্য সামনের ভবিষ্যতে একটা ক্যাচাল আসতে যাচ্ছে। আমাদের নিউক্লিয়ার মেডিসিন সোসাইটি এখানে খুব অ্যাক্টিভ, তাদের নিউক্লিয়ার মেডিসিনের কোর্স আছে, এমডি কোর্স আছে। সো তারা আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছে, তাদের বিএমডিসি রিকগনাইজড। রেডিওলজিস্টদের বিএমডিসি রিকগনাইজড আছে। এখন আপনি এত ভালো আল্ট্রাসাউন্ড করছেন, বাট জাস্ট বিএমডিসি রিকগনাইজড ডিগ্রি না থাকার কারণে আপনাকে যে কোনো সময় কিন্তু ট্র্যাপে ফেলা হতে পারে। তাহলে এই জিনিসটা আজকে থেকে 20 বছর পরে কতটা সিভিয়ার হতে পারে আপনি সেটা এখন থেকে চিন্তা করা উচিত। যে কারণে যাদের বয়স আছে, আহ ইউ শুড থিঙ্ক অ্যাবাউট গোয়িং ফর এনি কোর্স। আপনার হয়তো 5 বছরে আপনার মনে হবে যে আমার হয়তো ক্যারিয়ারের অবস্থা খারাপ, আমি আজকে মাসে 4 লাখ 5 লাখ টাকা কামাচ্ছি, সেটা হয়তো 20,000-এ নেমে আসবে, আমি টিকবো কেমনে। বাট আপনাকে চিন্তা করতে হবে আজকে থেকে 10 বা 15 বছর পরে যদি এরকম কোনো গাইডলাইন চলে আসে যে কারা করতে পারবে কারা করতে পারবে না, এনিথিং ইজ পসিবল। তাহলে সেই ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার কথা বা সার্কামসিশনের কথাই বা কে ভাবছে গত 5 বছর আগে। সো তাহলে তখন কি হবে আপনার। So, এই চিন্তা করে আপনাকে রেডিওলজির কোর্সের দিকে এখনই ফোকাস করা উচিত। নেক্সট আমাদের অ্যাডভান্স ইমেজিং মডালিটিস আসছে। এটা একমাত্র লাইন যেখানে মডালিটিস গুলা ইনক্রিজ করবে, সময়ের সাথে প্রচুর কাজ চলবে। এখন অনেক কিছু হচ্ছে, এমআরআই এর যে কত ধরনের চিন্তা ভাবনা আসছে, আল্ট্রাসাউন্ড মেশিন গুলা কত কি ডেভেলপ করছে। সো এগুলা হওয়ার কারণে আমাদের প্রচুর স্কোপ হচ্ছে কাজের। লাইক আপনি এমআরআই নিয়ে পড়ে থাকলে আপনার জীবন পার হয়ে যাবে, বা আমি আল্ট্রাসাউন্ডের অ্যাডভান্স অংশগুলো নিয়ে পড়ে থাকলে আমার জীবন পার হয়ে যাবে। তাহলে অনেক সুযোগ আছে অ্যাডভান্স ইমেজিং মডালিটিস। এবং এগুলাতে তখনই আপনি ইনভলভ হতে পারবেন যখন আপনার রেডিওলজির কিছু করা আছে। আদারওয়াইজ আপনি যেটাকে ভাবছেন যে ও আমি তো এখন ভালো আছি, এটাই বোধহয় ফিল্ড, আসলে ফিল্ডটা আরো অনেক বড়। হ্যাঁ, সো যে কারণে অ্যাডভান্স ইমেজিং মডালিটিস গুলোতে ভবিষ্যতে যদি কাজ করার স্বপ্ন থাকে, ইউ ক্যান গো ফর রেডিওলজি কোর্স। সেটা আপনার জন্য জাস্ট রাস্তা খুলে দিবে যে আপনি এখানে পথে চলে যেতে পারবেন। নেক্সট, অ্যাপ্লিকেশন অফ এআই। এআই এর অ্যাপ্লিকেশন যখন আসবে তখন এটা রেডিওলজিস্ট এদের মাধ্যম দিয়ে ঢোকার কথা। কথাটা এজন্য বললাম কারণ এটা প্যাক সিস্টেমের সাথে কানেক্টেড হবে এবং এগুলা রেডিওলজি টার্সিয়ারি সেন্টার গুলাতেই শুধুমাত্র অ্যাভেলেবল। যে কারণে এই অ্যাডভান্স অংশগুলাতে ভবিষ্যৎ যে ডেভেলপ করবে, সো সেখানে আপনি যদি পার্ট হতে চান, আপনাকে রেডিওলজি কোর্সে না ঢোকা পর্যন্ত সুযোগ থাকবে না। হ্যাঁ,
তো এবং বাইরের দেশে যখন আপনি যাবেন বা আপনি যখন এআই এর কোনো ওয়ার্কশপে যাবেন, আপনাকে ফার্স্টে চার্জ করবে, ইফ ইউ আর এ রেডিওলজিস্ট দেন দিস ইজ। তো তাহলে তখন কিন্তু আপনার জন্য একটা বিব্রতকর সিচুয়েশন হয়ে যায়। নেক্সট, আমাদের সোসাইটিগুলো প্রচন্ড রকমের স্ট্রং হয়ে উঠছে। এটা একটা বড় কারণ হলো ইয়াং জেনারেশন এখানে ইনভলভ হচ্ছে। এরা আসলে খুব কি বলে জ্ঞান পিপাসু টাইপ। সো তারা জানার আগ্রহ বেশি, তারা সিনিয়র স্যারদেরকে এখানে মোটিভেট করার চেষ্টা করছে যে আমাদেরকে এই শিখান ওই শিখান। ফলাফল হিসেবে তারাও এখানে অ্যাক্টিভ হচ্ছে। যেহেতু মডালিটিস ইনক্রিজ করছে, সোসাইটিগুলো ইনক্রিজ করছে, সোসাইটিগুলো ভাগ হচ্ছে। আগে যেখানে আমার শুধু রেডিওলজি সোসাইটি ছিল, সেখানে এখন আমার ফিটোম্যাটার্নাল সোসাইটি, আমার মাস্কুলোস্কেলেটাল সোসাইটি, আমার ইন্টারভেনশন রেডিওলজি সোসাইটি গ্রো করেছে। আল্ট্রাসাউন্ডের মধ্যে এরকম আল্ট্রাসাউন্ড সোসাইটি অনেক ডেভেলপ করছে। তাহলে এই সোসাইটিগুলার স্ট্রং এবং অ্যাক্টিভ হচ্ছে, যে কারণে আমাদের আসলে কাজের স্কোপও বাড়বে, স্কলারশিপ বা ফেলোশিপের অনেক অপশনগুলো এখানে চলে আসবে, পাশাপাশি কনফারেন্স সহ বিভিন্ন কিছু কাজের সুযোগ বাড়বে। সো এবং এই সোসাইটিগুলো অ্যাক্টিভ যখন হবে, তখন কিন্তু আলটিমেটলি সোসাইটির বাইরের লোকজন আস্তে আস্তে কিন্তু নিচে পড়ে যেতে থাকবে। নেক্সট, ফেলোশিপ। অবশ্যই আপনি যদি সোসাইটির সাথে কানেক্টেড থাকেন এবং আপনি যদি আপনার ডিগ্রি কমপ্লিট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। লাইক আপনি যদি রেডিওলজির কোনো ফেলোশিপে যেতে চান, আপনাকে কিন্তু রেডিওলজি সোসাইটির ভায়াতে যেতে হবে, বা আল্ট্রাসাউন্ডের ফেলোশিপে যেতে চান, আল্ট্রাসাউন্ড সোসাইটির ভায়া হয়ে যেতে হবে। কারণ যে কোনো বাইরের প্রতিষ্ঠানগুলো তারা সোসাইটির মাধ্যমে আসলে লোক খুঁজতে পছন্দ করে। তো অনেক ফেলোশিপ অপরচুনিটিস আছে, যেটা ফিউচারে আপনার জন্য সুবিধা হবে। এআই রিলেটেড তো ভরা। যাই হোক, অনেক কিছু আছে। ইন্টারভেনশন, এআই, মাস্কুলাস্কেল, আপনি যেই লাইনে যেতে চান সবগুলোরই সুযোগ আছে। প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য এটা অনেক ইজি। আচ্ছা, দেন আপনার একটা সিকিউর আইডেন্টিটি। আপনি যদি রেডিওলজি কোর্সে ঢুকে পড়েন, আপনি পাশ করে গিয়েছেন, ভাই আপনি কি পারেন না পারেন, আপনার মাথার নিচে একটা সিল মারা আছে যে আপনি একটা রেডিওলজিস্ট। সো ফলাফল হিসেবে আপনার কাছে যতই খারাপ লাগুক না কেন, বা আপনি যতই খারাপ পারেন না কেন, আপনার কিন্তু পিছনে একটা ব্যাকবোন আছে যে না, আমার একটা ভ্যালিড ডিগ্রি আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, এটা আপনারাও ভালো জানেন। সো যে কারণে এই জিনিসটা মাথায় নিতে হবে। সো যাদের বয়স আছে তাদের অবশ্যই এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত। সো চলে আসেন আমার স্লাইডের, আমি মোটামুটি লাস্টের দিকে চলে আসছি, আমরা অ্যাডভাইস অংশে চলে আসি। সো এখন আমাদের কি করণীয়? এক নাম্বার হলো, যারা রেডিওলজির কোনো কোর্সে আসার চিন্তা ভাবনা করছেন, চোখ বন্ধ করে চলে আসেন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করারই সুযোগ নাই, ফিল্ড পড়ে আছে প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য। আপনাকে শুধু এসে বের হয়ে গেলেই যে সবকিছু হয়ে যাবে ব্যাপারটা তা না। সো আপনাকে আপগ্রেড করতে হবে, ইউ হ্যাভ টু আপগ্রেড ইয়োর সেলফস অ্যান্ড ইয়োর ওয়ার্কস। আপনার কাজকে সুন্দর বানাতে হবে। আমি একটা রেসিডেন্ট ভালো কাজ করছে এই খবর আমার কান পর্যন্ত আসে, সো আপনার কাজ হলো সেটা আমার কান পর্যন্ত নিয়ে আসা। তাহলে সেই কাজটা আপনাকে করতে হবে। আমি গভর্নমেন্ট ক্যান্ডিডেট না, হ্যাঁ, তো এই জন্য গভর্নমেন্ট ক্যান্ডিডেটের ব্যাপারে অনেক কিছুই আমার আহ, যেগুলো পরামর্শ দিব সেগুলো অনেক কিছু মিসগাইড হবে, তারপর আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাকে আপগ্রেড করতে হবে। আপনি ওই 5 বছরের কোর্সে বসে বসে খালি 5 বছরের পড়া দিয়েই পার করে আসবেন, তাহলে কিন্তু ভাই সর্বনাশ, আপনি ওখানে কুয়াতেই পড়ে থাকবেন। নেক্সট, আপনার কাজকে প্রমোট করতে হবে। এটা আমি সবসময় বলি যে অ্যাজ এ রেডিওলজিস্ট আর অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার, আপনি যেই হন, আপনি অনেক কাজ করেন। বাংলাদেশে বসে আপনি কাজ করছেন না এরকম কোনো পাগল নাই ডাক্তার। আপনার কাজটা আমি জানতে পারি না, আমি আমি কেন জানতে পারবো না? আপনার কাজ, আপনার দায়িত্ব হলো সেটা, আপনার কাজকে প্রমোট করে আমার পর্যন্ত পৌঁছানো, যাতে আপনি পাশ করে বের হচ্ছেন, আমি জানতে পারি যে হ্যাঁ, আমি কোশ্চেন গুলো সলভ করবো। তাহলে আমি যেন জানতে পারি যে হ্যাঁ, অমুক একটা রেসিডেন্ট বের হয়ে আসছে যে ইন্টারভেনশনে অনেক ভালো। আমি জানি এবার যারা পরীক্ষা দিয়েছে কে ইন্টারভেনশনে ভালো, অলরেডি আমরা জানি। বা অমুক লোক ডপলার আল্ট্রাসোনোগ্রাম অনেক ভালো করে, সে এমআরআই তে সুপার এক্সপার্ট। এই খবরগুলো কিন্তু আমরা অলরেডি জানি যে কে বের হয়ে আসছে এরকম। তাহলে তার কাজে আমাদের এটা জানা হয়ে গিয়েছে। তাহলে আপনার 5 বছর যদি শুধু ডিগ্রি পাওয়ার জন্য আপনি ব্যয় করেন, তাহলে কিন্তু বিপদ। আপনাকে নিজের প্রমোশন করতে হবে, নিজের আপগ্রেডেশনের জন্য চিন্তা করতে হবে। নেক্সট হলো পোস্ট গ্রাজুয়েশনের টাইমটা ইউটিলাইজ করতে হবে। আমরা বারবার বলেছি, আপনি ভাবছেন যে আপনি পোস্ট গ্রাজুয়েশন এমডিটা শেষ করবেন, তারপর আপনি অ্যানোমালির কোর্সে ঢুকবেন, আপনি ডপলারের কোর্সে ঢুকবেন, আপনি এগুলা শিখবেন, আপনি ইন্টারভেনশন শিখবেন ইত্যাদি। ওই আমার মতো আটকায় পড়ে যাবেন, এরপর আর কিছুই শিখতে পারবেন না। সো যা শিখার আপনাকে পোস্ট গ্রাজুয়েশনের 5 বছরের মাঝখানে শিখতে হবে। সো এর মধ্যে আপনাকে আলাদাভাবে আহ যেখান থেকে ধরে বেঁধে হোক, আপনাকে এই অ্যাডভান্স অংশগুলো করে শিখে নিতে হবে। দেখেন,
আপনারা যারা রিসেন্টলি পাশ করে বের হচ্ছেন, যখনই একটা পাশ করে বের হওয়া লোককে আমরা আমাদের সেন্টারগুলোতে নেওয়ার চেষ্টা করি, তখন প্রথমেই আমাদেরকে হলো সেন্টার থেকে বলা হয়, তারা যে অল্প কয়েকটা কথা বুঝে তার মধ্যে আমাদেরকে বলা হয়, যাকে নিচ্ছেন যদি আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস, যেহেতু আমি আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছি আমার কথাই বলে, আমাকে ফার্স্ট প্রশ্ন করা হয় সে কি ডপলার করতে পারে কিনা। এখানেই দেখা যাচ্ছে আমার একটা বড় পপুলেশনকে আমার ঝরে ফেলে দিতে হয়। নেক্সট প্রশ্ন করে যে সে অ্যানোমালি স্ক্যানে কতটুকু এক্সপার্ট। এই দুইটা অ্যাডভান্স জিনিস পার করার পরে তারা আমাদেরকে প্রশ্ন করে যে মাস্কুলোস্কেলেটাল কেমন পারে বা ইন্টারভেনশন পারে কিনা, এরকম। ইভেন আমি যখন আমার সেন্টারে বসার জন্য আমি গেলাম, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সনো হিস্টোগ্রাফি কিরকম পারেন। আপনারা ভাবছেন যে আমি মেল পার্সন, আমাকে টিভিএস নিয়ে কেন করবে। সো দে আস্কড মি অ্যাবাউট সনো হিস্টোগ্রাফি। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনাকে অ্যাডভান্স জিনিস তারা এক্সপেক্ট করে। দেন আপনি যদি ওই সময় বলেন না আমি তো এই জিনিসটা আসলে পারি না, ডপলার টপলার তো আমি পারি না, তাহলে ওরা বলবে ঠিক আছে ম্যাডাম, আবার দেখা হবে সামনে কোনো একদিন। তাহলে আপনাকে সেভাবে রেডি হয়ে আসতে হবে, হ্যাঁ। কারণ ক্যান্ডিডেট অনেক। সো আপনাকে দিয়ে যদি কাজ না হয়, এলাকার চেয়ারম্যানকে বসিয়ে আমি আল্ট্রাসাউন্ড করাবো, সে যদি ডপলার পারে। এটাই হলো ক্লিনিকের মালিকদের টেন্ডেন্সি। সো আপনার টাকা পয়সা অনেক আছে, সব টাকা পয়সা উড়িয়ে বেরোলে হবে না। বলেছিলাম নিজের সেন্টার করার প্ল্যান তৈরি করতে হবে। সো গাড়ি বাড়ি করবেন ভালো কথা, বাট মাথায় রাখেন যে আপনার নিজস্ব সেন্টারের কনসেপ্টটা থাকতে হবে। এটা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে হয়তো আস্তে আস্তে ডেভেলপ করে যাবে। বাট এটার জন্য এখন থেকে আপনার প্রিপার হওয়া উচিত। ইউ শুড সেভ মোর, ওয়েস্টলেস। আচ্ছা, নেক্সট আপনার একই কথা, নিজের সেন্টারকে গ্রো করার জন্য আপনাকে এখন থেকে চিন্তা ভাবনা করা উচিত, আপনি কোথায় করবেন, কি করবেন, কিভাবে হতে পারে। এই প্ল্যানগুলো আপনার কিন্তু মাথায় নিয়ে আসা উচিত যে কিভাবে কি করা যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কিন্তু প্রত্যেকটা রেডিওলজিস্টের পার্সোনাল চেম্বার ফ্যাসিলিটি থাকবে, এরকমই আমরা এক্সপেক্ট করি। বাংলাদেশে মাত্র কয়েকজনের এই জিনিসটা তারা করতে পেরেছে। এবং আপনাকে লোন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক বসে আছে, আপনাকে মেশিন গোছায় দেওয়ার জন্য বিভিন্ন মেশিন কোম্পানি বসে আছে। তো আপনি ভাবেন না যে আপনাকে ওই 1.5 কোটি টাকা নিয়ে বসতে হবে। তো আপনার হাতে টাকা আসবে, আপনাকে সেট আপ রেডি করার চিন্তা করতে হবে। নেক্সট, আপনি বিভিন্ন সোসাইটির প্রোগ্রাম হয়, আমি অনেককে দেখেছি যে যারা দীর্ঘকাল ধরে রেডিওলজি থেকে পাশ করে বের হয়ে গেছে, রেডিওলজি সোসাইটির মেম্বার হয়তো দূরে থাক, বিভিন্ন যে কনফারেন্স হয় বা বিভিন্ন ছোটখাটো ওয়ার্কশপ হয় সেগুলো তো সে কোনোদিনও যায় না, হয় তার চেম্বারের জন্য বা হয়তো তার টাইম নাই ইত্যাদি। সো আপনাকে যদি আপনার সোসাইটি না চিনে, তাহলে আপনি উঠতে কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্টিস হবে। ঠিক তেমনি আপনারা যারা আল্ট্রাসাউন্ড নিয়ে কাজ করছেন, আল্ট্রাসাউন্ড সোসাইটি অনেক অ্যাক্টিভ। সো বাট দেখা যাচ্ছে যে আপনি আল্ট্রাসাউন্ড সোসাইটি এই নামে কি কিছু আছে, রেডিওলজি সোসাইটি এটা আবার কি। সো আপনি অনেক ব্যাকডেটেড হয়ে বসে আছেন, হ্যাঁ। তাহলে এই সোসাইটিগুলোর সাথে কানেক্টেড থাকলে আপনার নিজের স্ট্যামিনা বাড়বে, নিজের আপগ্রেডেশনের চিন্তা ভাবনাগুলো বাড়বে, আপনি বুঝতে পারবেন যে বিশ্ব কোন দিকে যাচ্ছে আর আপনি কোন দিকে যাচ্ছেন। নেক্সট, আপনার ইংলিশের ক্যাপাবিলিটি একটু বাড়াতে হবে, ইংলিশ স্পিকিং বলেন বা রাইটিং বলেন, এটা একটু বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে যখন বিদেশি কেউ আসে বা আমরা যখন বিদেশি কেউ যাই, আমার মতো তোতলাইতে থাকে যে হাই ইউ হোয়াট আই ইট অমুক তমুক। তাহলে এই জায়গাগুলো যদি আপনি একটু বৃদ্ধি না করেন, তাহলে আসলে আপনি বাইরের দেশের সাথে কমিউনিকেশনে খুব বেশি আগাতে পারবেন না। এবং মনে রাখবেন, আপনি ইংলিশ ভালো পারেন মানে আপনাকে আমরা ইউজ করব বিদেশিদের সাথে ডিল করার জন্য। সো ফলাফল হিসেবে অটোমেটিক্যালি বাইরের পুরা দুনিয়া আপনাকে চিনবে এবং আপনাকে নিয়ে যাবে। তাই না? আমাকে তো চিনে না, আমি বাংলায় তোতলাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কেন তারা নিবে। আচ্ছা। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা হলো, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট। আপনার জন্য এই সুযোগটা গভর্নমেন্ট ক্যান্ডিডেটের তুলনায় অনেক অনেক গুণ বেশি। সো চেষ্টা করবেন বাইরে পেপার প্রেজেন্টেশন সহ, এগুলো খুব সহজ জিনিস এবং আপনি পেপার প্রেজেন্ট করলে সাথে কিছু ব্যাক পাওয়া যায়। আহ, আহ, দেখা যায় একটা হয় আপনার রেজিস্ট্রেশন ফি তারা কাট করে দিবে, অথবা অথবা কিছু তারা রিএম্বুশমেন্ট করবে, $500 আপনাকে দিয়ে দিল বা সামথিং লাইক দ্যাট। সো আপনি কিছু অর্থকরীও এখান থেকে পাবেন এবং আপনার দেখা যায় যে আহ, যে ট্রাভেল ফি আছে এগুলো থেকেও কিছুটা আপনি সেভ করতে পারছেন। সো আলটিমেটলি বিদেশিদের সাথে আপনার কানেকশন বাড়বে। এবং আলটিমেটলি দেখেন, আমাকে যদি এখন বলেন যে একটা আমি বাংলাদেশে কনফারেন্স করব, আমার 5টা বিদেশি লাগবে, এখন আমি কোন কোন দেশ থেকে নিয়ে আসবো। সো আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা বিদেশি রেডিওলজিস্ট আছে আমি তাদেরকে নক করব। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, অ্যাজ এ প্রাইভেট রেসিডেন্ট বা অ্যাজ এ প্রাইভেট ডক্টর বা প্রাইভেট রেডিওলজিস্ট বা ইভেন প্রাইভেট সোনোলজিস্ট, আপনার পরিচিত কয়জন আছে? আমি যদি একটা কনফারেন্সের জন্য আজকে 20 জন আনতে বলি বা 10 জন আনতে বলি, আপনি কয়েকজনকে
জানাতে পারবেন যে ভাই আপনি আসেন, বা আপনার কথায় কয়জন আসবে। তাহলে এটা কিন্তু একটা বড় বিষয়, আমাদের কারোরই কিন্তু এই জিনিস নাই। তাহলে আপনি যখন ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে যাবেন, ওদের সাথে গল্প করবেন। আমাকে আহ, এই লিডারশিপ রিলেটেড একটা ট্রেনিং এ গত বছর এখানে একটা কাউন্সিলিং করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে যখন একটা কনফারেন্স হয়, আপনি এটা দেখবেন আমাদের সাথে কম্পেয়ার করে, কনফারেন্সে যখন একজন বক্তৃতা দিবে, বিদেশি হোক যেই হোক, সো উনি যখন বক্তৃতা দিয়ে নামবে, নামার পরে আমাদের দায়িত্ব হলো আমার নিজের একটা ভিজিটিং কার্ড হাতে নেওয়া, নিয়ে তার সাথে গিয়ে দেখা করা, দেখা করে বলা আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে, ইট ওয়াজ এক্সেলেন্ট, আমি অমুক, এটা আমার কার্ড, আপনাকে খুবই ভালো লাগলো, আশা করি আপনার সাথে যোগাযোগ হবে। ফাইন। এই যে একটা বন্ডিং হলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা কয়জন করি? সো ওকে, আমার কাজ মোটামুটি শেষ। So, চলেন দুটো কথা দিয়ে শেষ করি। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে এখন আপনি যে অবস্থায় আছেন, আজকে থেকে 20 বছর পরে পরিস্থিতি একই রকম থাকবে না। সো যে কারণে আপনার যারা প্রাইভেট নন রেডিওলজিস্ট আছেন, সো চিন্তা ভাবনা করেন কিভাবে রেডিওলজিতে শিফট করা যায়, এবং এক্ষেত্রে ক্যারিয়ারটাকে কিভাবে সুন্দর করা যায়, এই চিন্তা ভাবনা করতে হবে। এবং হ্যাঁ, এখনই সময় আপনাকে রেডি হওয়া ফিউচারের জন্য। কারণ ফিউচারে গিয়ে যদি আপনি ভাবেন ও এখনই সময়, তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। এটা একটা ছোট্ট উদাহরণ দেই। 2014 সালে, 2014 সালে যখন আমি ডপলারের সামহাউ ট্রেনিং বা ডপলার প্র্যাকটিস শুরু করি, তো তখন খুব হাসাহাসি শুরু হতো। ইভেন এমনও আছে যে আমি একজন সিনিয়র ডক্টরকে বললাম যে আমি তো ডপলার আল্ট্রাসাউন্ড শুরু করছি। উনি হাসি দিয়ে বলে, নর্মাল আল্ট্রাসাউন্ড কেউ পারে না, তুমি ডপলার করতেছো। দেখেন, এটা 2014 সালের কথা। আজকে 2024 সাল। 2024 সালে আপনি আজকে একটা আপার লিম ডপলার করার জন্য বা একটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি ডপলার করার জন্য ঢাকায় একটু ঘুরে দেখেন কয়টা সেন্টারে হয়। আপনাকে ঘুরতে হবে অনেকগুলো জায়গায়, আপনি পাবেন না লোক। তাহলে 2014 সালে যদি ওই ডিসিশনটা কেউ আমার মাথায় না ঢুকাই দিত, তাহলে কিন্তু আজকে এসে আমি ওই কেসগুলো ধরতে পারতাম না। তাহলে এটা হলো বিষয় যে আপনি যদি রেডিওলজিতে ক্যারিয়ার করতে চান, আগামী 5 থেকে 10 বছরে কি কি আসতে যাচ্ছে, কি কি চেঞ্জ হতে যাচ্ছে, এই কনসেপ্ট কিন্তু আপনাকে ভিতরে ধরতে হবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ। সো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি কোশ্চেন অ্যান্সার সলভ করবো। আমাদের ইমেজিং স্টার যারা নতুন আছেন, imagingstudy.com নামে আমার ভাঙাচোর একটা ওয়েবসাইট আছে। সো আমাদের নেক্সট যেসব ওয়েবিনার গুলো হবে, ওয়েবিনার গুলার একটা করে পোস্ট এবং লিঙ্ক সহ এখানে থাকে। সো আপনি এখানে চেক করলে পাবেন। আশা করি আমার নেক্সট ওয়েবিনার থাকবে মার্চের 28-29 তারিখের দিকে, যে শুক্র শনিবার আছে সেরকম টাইমে। পাশাপাশি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমার জানা মতে বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল, যেটা 50,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে, বেসড অন রেডিওলজি আর আল্ট্রাসাউন্ড। সো চাইলে সেখানে অনেক কেস আছে, 438টা ভিডিও আছে, হয়তো আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে। তাহলে এই মোটামুটি আমার আজকের সেশন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্রিফ করতে। প্রাইভেট রেডিওলজিস্ট হওয়া মানেই যে আপনি ধ্বংসের পর্যায়ে চলে গেছেন, ব্যাপারটা তা না। আপনি যদি নিজেকে গুছিয়ে নিতে পারেন, নিজেকে ডেভেলপ করতে পারেন, ইউ ক্যান বি দ্য বেস্ট। তো অনেকেই আপনার সাথে হিংসা করবে, অনেকেই আফসোস করবে যে আহারে আমার যদি গভর্নমেন্ট জব না থেকে প্রাইভেট জব থাকতো, তাহলে আমি আজকে ওর মতো হতে পারতাম। দ্যাট উইল বি ইয়োর সাকসেস পয়েন্ট। তাহলে এই মোটামুটি এখানে আমি ছোট্ট করে কয়েকটা কোশ্চেন গুলো একটু দেখে নেই, দেন আমি এখান থেকে ব্যাক করব। সো আমি জাস্ট একটু ছোট ছোট করে এআরডিএমএস এর ভ্যালু আছে কিনা আপু জিজ্ঞাসা করছেন। আচ্ছা, এআরডিএমএস এর ক্ষেত্রে আমি বলি, যদি আপনি আহ, বাইরে প্র্যাকটিস করার চিন্তা করেন, দেশের বাইরে শিফট করার চিন্তা করেন, এআরডিএমএস মাইট বি আ গুড অপশন ফর ইউ। বাট দেশে যদি আপনি প্ল্যান করেন যে না আমি এআরডিএমএস করে দেশে প্র্যাকটিস করব, আহ, তাহলে প্রশ্ন হলো আপনি কেন করবেন? তাহলে এটার পিছনে আপনি টাইম ওয়েস্ট করছেন ফর আ টেকনিক্যাল আসপেক্ট, যেটাতে আপনার এখানে কিন্তু দেশে কোনো ভ্যালু দিবে না। সো আপনার এআরডিএমএস এর সেই কি জিনিস সেটা আহ, গুছাতে গুছাতেই আপনার কিন্তু দেখা যাবে যে আপনার ওইটা রেজিস্ট্রেশন টাইম ওভার হয়ে গিয়েছে। আমি আনমিউট অপশনে আসছি ভাইয়া, একটু হ্যান্ড রেজ করে দিলে আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। কাইন্ডলি এখানে পাশে একটা হ্যান্ড রেজ অপশন আছে, সো সেটাতে চাপ দিলে আমি, হ্যাঁ প্লিজ আমি আসছি। জি, আনমিউটের অপশন দেওয়া আছে, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা ওয়েবিনার অর্গানাইজ করার জন্য। আমি কিছু প্রশ্ন ছিল আমার, যদি আপনি বলতেন আমি হ্যাঁ একটা হ্যাঁ, একটা প্লিজ করে প্লিজ, বলতাম। প্লিজ প্লিজ, কোনো অসুবিধা নাই।
সেটা ভাইয়া আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম, এজ এ বিগিনার আমি যদি রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি কোনটা দিয়ে শুরু করলে বেটার হবে? কারণ হচ্ছে আহ, একজন ইন্টার্ন হিসেবে ইন্টার্নশিপ শেষ করার 1 বছরের পর যে আমি ডিএমআরডি বা এমডি পরীক্ষায় বসতে পারবো, কিন্তু তার সেই পর্যন্ত তো আমাকে ওয়েট করতে হবে। আর সেক্ষেত্রে আমি কিভাবে, আমি কি তাহলে প্রথম থেকেই ওগুলোরই প্রস্তুতি নিব, নাকি হচ্ছে এফসিপিএস এর প্রস্তুতিটা নিতে নিব? কারণ কি এর মধ্যে আমি 2টা এফসিপিএস পরীক্ষা পাবো, এটা একটা আচ্ছা, এটা ছিল। সলভ করে নেই, নাহলে ভুলে যাবো একটু পরে, বয়স হয়েছে তো মনে থাকে না। আচ্ছা, জি। প্রথম কথা হলো যে আপনি ইন্টার্ন লাইফ থেকে যদি প্ল্যান করেন, আপনার সাথে আমার কিছুটা মিল আসবে। So, আমি কিন্তু ইন্টার্ন লাইফের 6 মান্থস পার করার পরেই আমি কিন্তু একদম ডিসিশন স্পেসিফিক যে আই এম গোয়িং টু বি আ রেডিওলজিস্ট। সেটা যখনই হোক, আমি আলট্রাসাউন্ডে ক্যারিয়ার করব, আমি রেডিওলজিতে ক্যারিয়ার করব। এখন আপনার যেটা সমস্যা, এটা আমারও একই সেম সমস্যা ছিল। তাহলে এক হলো এমডি আপনার দেরিতে দিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো এমডিতে কম্পিটিশন অনেক বেশি, সো মাঝখানে টাইম লসের চান্স অনেক বেশি থাকে। এখন দেখেন, কোর্সে এসে যেটা প্রবলেম হয়, কোর্সে এসে আপনি আপনার কোর্সের পড়াগুলার সামলিয়ে বাকি জিনিসগুলা নিজেকে আপগ্রেড করা, কিন্তু যদিও বলেছি করতে হবে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা তখনই সহজ যখন আপনি কোর্সের কিছু জিনিস কোর্সে ঢোকার আগেই শেষ করে আসবেন, এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্ট্রাসাউন্ড পার্টটা। সো আপনার জন্য পরামর্শ হলো আপনি এফসিপিএস এর ট্রাই করেন, এটা বেস্ট অপশন হবে। অবশ্যই এটা আপনার কনফিডেন্স বাড়াবে, বা আপনি একটা একাডেমিক পরিবেশের ভিতরে থাকবেন। এবং সাথে আপনি অবশ্যই ডিএমআরডি বা এমডি ট্রাই করবেন। আমি রিকমেন্ড করব ইয়াং হিসেবে আপনার এমডির জন্য। আর এর মাঝখানে আপনি ভাগ করে নেবেন, লাইক আমার ভাগ করা ছিল, আমি পাশ করেছি 2013 সালে, হলো আমার ইন্টার্নি শেষ হয়েছে। আচ্ছা, 2000 আমি 18 সালে হলো রেসিডেন্সিতে ঢুকেছি। এর মাঝখানে যে 4টা বা 5টা বছর আছে, আমি প্রত্যেকটা বছরকে ভাগ করে রেখেছিলাম। যে একটা বছরে আমি বেসিক আল্ট্রাসাউন্ডের পিছনে সময় দিব, আরেকটা বছর আমি সারা দিন রাত পড়ে থাকবো হলো অ্যানোমালি শেখার জন্য, বা কনজেনিটাল অ্যানোমালি নিয়ে আমি রিসার্চ করব, নেট পত্র যা আছে বই খাতা হজম করব। পরের বছর আমার ভাগ করা ছিল আহ ডপলারের জন্য। এরকম ভাবে, লাইক আমার 2018 সালে যেবার আমি চান্স পেলাম, সেবার চান্স না পেলে আমার টার্গেট ছিল মাস্কুলোস্কেলটাল নিয়ে আমি সারাদিন পড়ে থাকবো, যে কারণে আমি এখনো মাস্কুলোস্কেলটাল খুব ভালো পারি না। তাহলে এরকম আপনি যদি ভাগ করে ফেলেন, তাহলে হবে কি, আপনার লাইফে একটা বছর আপনার যদি নষ্ট হয়, এই বছরটা আপনি নষ্ট হিসেবে আসলে কাউন্ট হবে না। কারণ আপনি জানেন যে ওই বছর আমার কোর্স না হওয়া মানে এই বছর আমি এই জিনিসটা রেডি করছি নিজের জন্য। এতে মাঝখানের টাইমটা খুব ইউটিলাইজ করা যায়। থ্যাংক ইউ ভাইয়া। আমি আরেক বলতে হুম। চাচ্ছিলাম, কোর্সে থাকা অবস্থায় আপনার নিজের যে স্কিল বাড়ানোর জন্য সেটা তো কোর্সে থাকা অবস্থায় বাইরে প্র্যাকটিস, এটা তো খুব টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে নিজে থেকে সময় বের করে নিজের স্কিলটা বাড়ানোর চেষ্টা করতে হয়, একান্ত এটা নিজের প্রচেষ্টা, তাই তো নাকি ভাইয়া? হ্যাঁ, 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 এটা নিজের প্রতিষ্ঠা, এবং বাইরে আসলে কাজ করা আহ হয় না বললে না, সবাই লুকায় করে। বিশেষ হুম। করে আপনি মেল পার্সন হিসেবে আপনাকে কেউ না কেউ জোর হুম। জবরদস্তি করে দেখা যাবে যে কোথাও না কোথাও ঢুকিয়েছে। হ্যাঁ, অর্থাৎ আচ্ছা। নিজেদের চেম্বার সামলানোর জন্যই আপনাকে নিয়ে সেখানে বসানোর চেষ্টা করবে। এটাই বাস্তবতা। আচ্ছা। আচ্ছা ভাই, আর আর একটু ডিএমআরডি নিয়ে যেহেতু কথা হচ্ছে, বেশ কিছু বছর ডিএমআরডি অফ ছিল, আবার ডিএমআরডি চালু হয়েছে। তো ডিএমআরডি তে আহ, মানে বিএসএমইউ বা পেরিফেরিতে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে মানে পাস রেটটা কিরকম, যদি একটু বলতেন ভাইয়া এই ব্যাপারে। আচ্ছা, ডিএমআরডি তে একটা বড় সমস্যা হলো কি, ডিএমআরডি 2 বছরের কোর্স, কিন্তু আপনি যখন ফাইনাল পরীক্ষা দিবেন, তখন টিচাররা ভুলে যায় যে আপনি ডিএমআরডি পরীক্ষা দিতে বসেছেন। তারা দেখা যাচ্ছে যে আপনাকে এমডি পরীক্ষা যেরকম টাইট ভাবে দেয়, তো ডিএমআরডি পরীক্ষাও টাইট ভাবে দেয়। ফলাফল হিসেবে কথা কিন্তু পড়তে হবে আপনাকে এমডির মতোই, পরীক্ষা দিতে হচ্ছে অল্প সময় 2 বছরের মধ্যে। সো একটা প্রেশার রাইজ করে, যে কারণে অনেকে হাঁপিয়ে যায়, বা এক চান্সে পাশ করা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও কিন্তু এক চান্সে পাশ করা ক্যান্ডিডেট, যেহেতু মাত্র 2 কি 3টা ব্যাচ মাত্র পরীক্ষা দিচ্ছে, সেই কারণে ক্যান্ডিডেট আসলে আমাদের খুব কম। তারপরেও এক চান্সে পাশ করেছে এরকম ক্যান্ডিডেট কিন্তু বেশ কয়েকজন আছে। আর যারা এক চান্সে পাশ করতে পারে নাই, তারা কিন্তু পরের বার আবার বের হয়ে চলে আসছে। তো এই জন্য খুব বেশি ব্যাপারটা কঠিন হয় না, বা খুব বেশি টাইম ওয়েস্ট কারোরই হয় না। প্রথম ব্যাচটার একটু টাইম ওয়েস্ট হয়েছিল, ওইটা কোভিডের টাইমে পড়ে যাওয়ার কারণে ওদের একটা একটু হ্যাপহ্যাজার্ড অবস্থা হয়ে গিয়েছিল। বাট স্টিল, রেডিওলজিতে টিচারদের যদিও এইবারও একটা জানুয়ারি মাসে ধস হয়েছে পরীক্ষার রেজাল্টে, গত বছরের জানুয়ারিতেও ধস হয়েছে, বাট জুলাই সেশনে কিন্তু আবার দেখা যাচ্ছে পাশের রেট অনেক হাই ছিল। যে কারণে আমরা ওভারঅল এখনো বলি যে রেডিওলজিতে পাশ করানোর মেন্টালিটি অনেক বেশি টিচারদের। এখন আপনি কত ওস্তাদ সেটা বিষয় না,
টিচার যদি পাশ করানোর মেন্টালিটি না হয়, আপনি আসলে কুলাতে পারবেন না, যেটা হেমাটোলজি বা পালমোনোলজি সাবজেক্ট গুলাতে হচ্ছে। সে কারণে এখানে পাশ করানোর মেন্টালিটি ভালো আছে, সো এই জন্য ফেলের চিন্তা মাথায় নিয়ে রেডিওলজিতে আসার কোনো দরকার নাই। আচ্ছা ভাই, স্পেশালি সেক্ষেত্রে যদি ঢাকায় থাকেন, পেরিফেরিতে কিন্তু আবার ফেলের রেট অনেক হাই হয়ে আছে। আচ্ছা পেরিফেরি সবসময় কোর্সের জন্য খারাপ। ভাইয়া, সেক্ষেত্রে কোর্স আউট হওয়ার সম্ভাবনা রয়েছে? আর রেডিওলজিতে কোর্স আউট এখন পর্যন্ত আমার জানা মতে কেউ নাই মনে হয়, হ্যাঁ। মানে কোর্স আউট হলে বদনাম হয়ে যাবে ওই সেন্টারের, যে কারণে আচ্ছা। ওইরকম সুযোগ এখনো হয় নাই। তবে আহ, ঢাকার বাইরের সাথে আমি একটু বলে নেই যে সবসময় যে কোনো কোর্সেই আসেন, রেডিওলজি হোক বা যেটাই হোক, আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের যদি পরীক্ষার হলে কোনো পাওয়ার না থাকে, মনে রাখবেন আপনি ওখানে অনেক দুর্বল, আপনার স্টুডেন্টরা অনেক দুর্বল। সো এই জন্য এমন কোথাওই হুম। কোর্সে ঢোকা উচিত যেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ওই সেন্টারে ভবিষ্যতে যে কারণ 5 বছর একই হেড থাকবে না, সো এরপরেও যে আসবে তার যেন একটু পরীক্ষার হলে কোনো না কোনো ইনফ্লুয়েন্স থাকে। লাইক আমার স্যার ফোন দিল, বলল যে আমার কয়েকটা স্টুডেন্ট আছে, একটু দেখে রাখো, এইরকম বলার মতো যেন কেউ থাকে। তাহলে দেখা যাবে যে আপনার জন্য জিনিসগুলো ইজি হয়, আপনাকে কেউ উড়ায় দিবে না। আচ্ছা ভাই, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আহ ডিএমআরডি আমার কমপ্লিট হলো সাপোজ, সেক্ষেত্রে কি আমার এফসিপিএস এ ট্রেনিং কাউন্ট হবে 1 বছরের? না, এটা আলাদা হবে, হ্যাঁ। এফসিপিএস এর সাথে এটার কোনো মানে সম্পর্কই থাকবে না। সেক্ষেত্রে, না সেক্ষেত্রে আলাদাভাবে আমি ট্রেনিং করতে হবে, হ্যাঁ, আলাদাভাবে মানে ট্রেনিং করতে হবে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ডিপ্লোমার ক্ষেত্রে সেই ডিপ্লোমা পাস গুলো আপনার এফসিপিএস এ ট্রেনিং কাউন্ট হয়, এটা আপনি জানেন ভাইয়া, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে ডিএমআরডি ক্ষেত্রে এটা কাউন্ট হয় না না এফসিপিএস না এ। না না, ডিএমআরডিটা এখন পর্যন্ত, ডিএমআরডি আপনাকে দেখা যাবে সব জায়গায় বুঝাতেই আপনার জীবনের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা, এখনো কেউ বুঝতেই চায় না, বলবে যে ডিএমআরডি তো সেই 2006 সালে বন্ধ হয়ে গেছে, এখন কোত্থেকে আসলো এরকম। তো যে কারণে আচ্ছা। এগুলা কেউ কাউন্ট টাউন্ট করে না। মানে ইভেন আমার এমডি কাউন্ট করে না, সো আপনার ডিএমআরডির কথা আর আমি কি বলবো, হ্যাঁ। তো অতএব, ওটা আপনাকে নতুন করে শুরু করতে হবে, কিছু করার নাই। আচ্ছা ভাইয়া, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রেডিওলজি কোর্সগুলোতে আপনি নিজেও জানেন, আপনার একটা ছবিতে দেখেছিলাম আপনার ম্যাক্সিমাম মানে কোর্সমেট সম্ভবত ফিমেল ছিল। তো এখানে মেল ফিমেল রেশিওটা আপনি জানেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাজ এ মেল প্রাইভেট রেডিওলজিস্ট সেখানে কোর্সে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন হচ্ছে, সামহাও আমি মনে হয় এই অংশটা মিস করে গিয়েছি। প্লাটফর্মে যদি, প্ল্যাটফর্ম বা বিভিন্ন গ্রুপে যদি মেল রেডিওলজিস্ট জি লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে জি, আমার আমি পোস্ট আপনার পাওয়া যাবে। পোস্ট, হ্যাঁ জি হ্যাঁ। আমি পোস্ট পড়েছি, আপনাকে আমি অনেকদিন ধরে ফলো করছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে ওই অংশটা থেকে আমি রিপ্লাই করি, সেটা হলো মেল রেডিওলজিস্টের জন্য সবচেয়ে বড় ঝামেলা যেটা, সেটা হলো কোর্সে থাকাকালীন যদি আপনি আমার মতো সলিমুল্লাতে আসেন, মিডফোর্ডে বা হ্যাঁ। ঢাকা হুম। মেডিকেলে কিছুটা বলা যায়। সো এই ক্ষেত্রে নাইট ডিউটি আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হয়, এটা একটা খুব টক্সিক জিনিস। এটা হলো মেল রেডিওলজিস্টদের জন্য ঝামেলা কোর্সে থাকাকালীন। আর পাশ করার পরে যদি বলেন, যদি আপনি প্রাইভেট ক্যান্ডিডেট হন, বিশ্বাস করেন আপনাকে নিয়ে বিশাল টানাটানি হবে, কারণ আমার জানা মতে আমি গত বছর পাশ করেছি, এর পরে সামনে বেশ কিছু সময় পর্যন্ত কোনো প্রাইভেট মেল রেডিওলজিস্ট নাই। এবং এটার এত বেশি ক্রাইসিস যে আপনি, আহ, যেটা হয় সবাই ভাবে যে পাশ করার পরে, ও আচ্ছা এখানে তো ফিমেলরা বেশি, আমি তো জব পাবো না। ঘটনাটা ঠিক উল্টা দিকে চলে এসেছে, যে মেল রেডিওলজিস্ট আচ্ছা ঠিক আছে ওরে আমি রেখে দেই, ফিমেল তো আছে আরো বাকিরা, বাট এর কাজ এর। তো যে কারণে এখানে একটা ম্যাসিভ স্কোপ আছে। এজন্য মেলদের জন্য আমি বলি যে যদি রেডিওলজির চিন্তা থাকে ভাই, নির্দ্বিধায় চলে আসেন। সামনে একটা বিশাল ক্রাইসিস হচ্ছে, কারণ একটা বড় জেনারেশন ছেলে মুক্ত পরিবেশে আসতেছে। তো এই জন্য এখানে হিউজ স্কোপ, জাস্ট একই কথা, স্যাচুরেশনের চেঞ্জের কারণে আমরা এখন জিতে আছি। আচ্ছা ভাইয়া, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে, সরি আমি আপনার অনেক টাইম নিয়ে না ফেলতেছি, না প্লিজ। কিন্তু সেটা হচ্ছে ভাইয়া, আমি একটা হচ্ছে যে ইন্টারভেনশনাল রেডিওলজি, এটা বাংলাদেশে কোন, মানে আমাদের যে রেডিওলজি বিভিন্ন ফিল্ড আছে, অ্যাডভান্স ফিল্ড গুলো হচ্ছে, তো আমাদের অ্যাডভান্স ফিল্ড গুলো নিয়ে আহ, কোন মেডিকেল গুলো হচ্ছে, মানে সচরাচর জেনারেল ফিল্ডের সাথে অ্যাডভান্স ফিল্ড গুলো নিয়ে এখন বর্তমানে কাজ করতেছে, লাইক আমি ডিএমসি তে কিছুদিন ফলো করে দেখছি, ওখানে কিছু ইন্টারভেনশনাল কাজ হচ্ছে, এটা একটা। আর হচ্ছে, আর একটা প্রশ্ন হচ্ছে ভাই, এফসিপিএস রেডিওলজিতে এখন মানে পাস রেট আমি সবসময় দেখি যে পার্ট ওয়ানে কম, এটা হওয়ার কারণটা কি? এই দুইটা জিনিস ভাই একটু। আচ্ছা, পার্ট ওয়ানে কম, পার্ট ওয়ানটা দিয়ে আসি। পার্ট ওয়ানে কম হওয়ার একটা বড় কারণ হলো পার্ট ওয়ানের ক্যান্ডিডেটও কম থাকে। পাশাপাশি পার্ট ওয়ান পরীক্ষাটা ডিফিকাল্ট আসলে, যে কারণে এখানে স্বাভাবিকভাবেই ক্যান্ডিডেট রেশিওতে দেখা যাচ্ছে যে কম হয়ে যাচ্ছে। নেক্সট যারা পরীক্ষা দেয় এদের একটা বড় অংশ দেখা যাচ্ছে যে
এমডির প্রিপারেশন নেওয়া থাকে, সো সেখান থেকে তারা শিফট করে এফসিপিএস এর টার্ন নেয়। তো যে কারণে এখানে ডেডিকেটেডলি এফসিপিএসসি আমি করব এরকম ক্যান্ডিডেট আমরা পাই না। দেখা যাচ্ছে এমডি না হলে এফসিপিএস। সো এই না হলে এফসিপিএস ক্যান্ডিডেটদের জন্য এখানে একটা চান্স পাওয়া আমার ধারণা যে এখানে একটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট তারপরেও এখন আস্তে আস্তে কিন্তু চান্স হচ্ছে কম বেশি। আর এফসিপিএস ফাইনাল পার্টে পাস করার রেট একদম খারাপ না আমার যতদূর জানা আছে। মানে এখানে বিষয়টা হলো এফসিপিএস এর ঢোকা কঠিন, বের হওয়া সহজ, এরকম অনেকটা টেন্ডেন্সি করা। আর এখন এফসিপিএস রেডিওলজির ফাইনাল পরীক্ষার কিছু চেঞ্জ এসেছে। লাইক আমি আপনাকে ঠাস করে একটা উল্টাপাল্টা কোশ্চেন করতে পারবো না, আমার কোশ্চেন একদম ওই যে মেডিকেল এমবিবিএস এর মতো একদম ফিক্সড করা কোশ্চেন, আপনি কোশ্চেনের অ্যান্সার পেরেছেন, আপনি মার্ক পেতে বাধ্য। এবং সেম কোশ্চেনে সেম ভাবে আপনার সবার পরীক্ষা হবে। সো জাজমেন্টটা একই হবে। সো এই প্রোটোকলগুলো অনেকটা রয়্যাল কলেজের স্টাইলে চেঞ্জ করা হয়েছে খুব রিসেন্টলি। যে কারণে এখন কিন্তু মানে স্টুডেন্ট তার যোগ্যতা দিয়ে পাশ করে আসতে পারবে, ওই টিচার চাইলেই তাকে ফেল করাতে পারবে না, এই ব্যবস্থাটা করা। তো এই কারণে সামনে পাশের রেট আশা করছি আমরা ভালোই বাড়বে, যদি ক্যান্ডিডেট থাকে। ক্যান্ডিডেট খুবই কম, বেশিরভাগই সিএমএইচ থেকে আসে, হ্যাঁ, মিলিটারি সাইড থেকে এফসিপিএস ক্যান্ডিডেট থাকে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমি আমার আজকে আর প্রশ্ন আপাতত নেই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই, ধন্যবাদ। জি, আরেকজন এখানে দিয়েছেন, আমি অ্যালাউ টু টক দিয়ে রাখলাম। সো চাইলে আনমিউট করতে পারেন। আম, জি, আমি হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রথম জনই সব কোশ্চেন করে ফেলেছে। তো হচ্ছে আমার আপনার অ্যান্সারের ভিত্তিতে একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত রেসিডেন্সি বা কোনো কোর্সে আমি চান্স পেতে যদি আমার দেরি হয়, তাহলে আপনি যে বলছেন সময় ভাগ করে নিতে, যে একটা সময় ডপলার বা একটা সময় আলট্রাসোনোগ্রাম বা একটা সময় অ্যানোমালি স্ক্যান নিয়ে পড়ে থাকবো, এটা কি স্কিল্ড বাড়ানোর জন্য, নাকি হচ্ছে আমি থিওরিটিক্যাল নলেজ বা হচ্ছে ভিডিও দেখে সেভাবে মানে করতে পারবো, সেটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। এটা আমি বলবো যে স্কিল বাড়ানোর জন্য। আমি সবসময় বলি যে আপনি রেডিওলজি কোর্সে আসার আগে আল্ট্রাসাউন্ড চ্যাপ্টারটা শেষ করে আসেন। তাহলে হলো কি, রেডিওলজিতে প্রচুর কেস আছে। আপনি সিটি বলেন, এমআরআই বলেন বা যাই বলেন, এখানে প্রচুর কেস আছে যে কেসগুলো আপনি হয়তো জীবনে বইতেও দেখেন নাই, এরকম কেস সামনে চলে আসবে। এখন ওই কেসটা যে ডিল করবেন আপনি আল্ট্রাসাউন্ডে, ওইটা তখনই আপনার মাথায় আসবে যখন আপনি আল্ট্রাসাউন্ডের ওই কেস সম্পর্কে জানেন। তো এই জন্য আমরা বলি যে থিওরি এবং প্র্যাকটিক্যাল তো অনেক সময় পসিবল হয় না, বাট অ্যাটলিস্ট আপনি আল্ট্রাসাউন্ডের ওই অংশগুলো জানেন। এটা যদি জেনে আসেন, আপনাকে আমি এখন হলো কেস তুলে দিব কোর্সের 5 বছর। সো আপনি ইচ্ছা মতো তখন প্র্যাকটিস করতে পারবেন। লাইক আমি যদি আমার কথা বলি, আমি একটোপিক প্রেগনেন্সি, না একটোপিক প্রেগনেন্সি, হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সির কেস নাকি ওয়ার্ম, একটোপিক প্রেগনেন্সি রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি আমার জীবনে আমি ফার্স্ট দেখেছি আমার রেডিওলজি কোর্সে এসে প্রথম নাইট ডিউটিতে। আমি প্রায় 4-5 বছর খুঁজেছি আমার প্রাইভেট চেম্বারে, যেহেতু আমি ঢাকায় কাজ করতাম, ঢাকার চেম্বারগুলোতে, নর্মাল চেম্বারে কখনোই আসলে এই একটোপিক প্রেগনেন্সি আসে না। ওগুলা যায় একদম হসপিটাল বেস জায়গাতে, বাট টার্সিয়ারি পেরিফেরিতে ডায়াগনোসিস হয়, টার্সিয়ারিতে ট্রিটমেন্ট হয়, আমি মাঝখানে পড়ে কিছু পাই না। সো ফার্স্ট নাইট ডিউটিতে আমার পড়ে গেছে একটোপিক প্রেগনেন্সি। আমি তো খুব খুশি, রোগীর অবস্থা খারাপ তাতে কি, আমি তো প্রথমবারের মতো একটোপিক প্রেগনেন্সি আর টিউব ওভারিয়ান রিজনে দেখতে পাচ্ছি। বাট আমি যদি এটা সম্পর্কে আমার কোনো ধারণা না থাকতো, ওই নাইট ডিউটিটাই কিন্তু আমার জন্য সর্বোচ্চ টক্সিক হতে পারতো। লাইক হেটারোটপিক প্রেগনেন্সি, আমার দ্বিতীয় কি তৃতীয় নাইট ডিউটিতে এসে একটা হেটারোটপিক প্রেগনেন্সি আছে, ইউট্রাসের ভিতরে বাইরে দুই জায়গায় প্রেগনেন্সি। এখন এটা কিন্তু মিসডায়াগনোসিস ছিল, যে ইউট্রাসের কোন একটা মিসডায়াগনোসিস ছিল। তো সেটা আমি রাত্রেবেলা বসে বসে রাত 2টার সময় গুতিয়ে গুতিয়ে ডায়াগনোসিস করছি। বাট আমার যদি এটা সম্পর্কে ধারণা না থাকতো, তাহলে কিন্তু ওই রাতে হেটারোটপিক প্রেগনেন্সি কিন্তু রোগীরা সাধারণত মরে যায় এবং ডাক্তারকে জেলের ভাত খেতে হয়। তার কয়েকদিন আগেই কুমিল্লাতে একজন ডাক্তার খেয়েছিল। তো তাহলে ঘটনা অনেক কিছুই ঘটতে পারতো। এই জন্য আমরা বলি যে আপনি আপনার সময়টাকে শেষ করে আসেন, ওখানে আল্ট্রাসাউন্ডের পিছনে অতিবাহিত করে আসেন, যেন এখানে এসে আপনাকে কোনো আল্ট্রাসাউন্ড শিখতে না হয়। এখানে হলো আপনি আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করবেন, আর বাকি আপনি সিটি এমআরআই বা এক্স রে এগুলোতে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। বাট আপনাকে যদি এখানে এসে আল্ট্রাসাউন্ড শিখতে হয়, তাহলে সিটি এমআরআইতে আপনি ওই টাইমটা দিতে পারবেন না আসলে, কারণ ওগুলা অনেক হিউজ মডালিটি। সো যতটুকু সম্ভব স্কিল বানানোর চেষ্টা করা। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন হচ্ছে, এফসিপিএস পার্ট 1 এর রেডিও ফিজিক্স এর যে পোর্শনটা, হুম। ওইটা তো হচ্ছে রেসিডেন্সি বা ডিএমআরডির সাথে হচ্ছে ডিফার করে। তো এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। রেডিও ফিজিক্সটা আসলে হচ্ছে আগে যেহেতু এটা আমাদের এমবিবিএস লাইফেও হচ্ছে ছিল না, কারিকুলামে অ্যাড ছিল না, তো এটা বেশ হচ্ছে একটু কঠিনও মনে হয় আর কি। তো এটার বাস্তবিক প্রয়োগটা কি আচ্ছা, রেডিওলজি?
হ্যাঁ, রেডিওলজিতে এটার বাস্তবিক প্রয়োগ হলো, দেখেন আপনি রেডিওলজিতে যখন কাজ করছেন, আমাদের দেশগুলোতে আসলে রেডিওলজিস্ট, ও আচ্ছা, তার মানে ও, আমি যদি আপনাকে ভাগ করতে বলি যে আপনি রেডিওলজিকে ভাগ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ইন্টারভেনশন, মাস্কুলোস্কেলেটাল এই বলছি। কিন্তু যখন আমরা বাইরের দেশের কনফারেন্স গুলোতে অ্যাটেন্ড করি, সেখানে আরো দুইটা ভাগ থাকে, যে দুইটা ভাগ বাংলাদেশে উচ্চারণও করি না আমরা। একটা হলো ফিজিক্স, যারা এই যে রেডিওলজির ভবিষ্যৎ ডেভেলপমেন্ট আছে, লাইক আপনি এক্স রে, যখন ফিজিক্স জানছেন না, আপনি এক্স রে ডেভেলপমেন্টে আপনার কোনো রোল থাকছে না অ্যাজ এ রেডিওলজিস্ট। সো এই ফিজিক্স একটা অংশ থাকে তাদের। আরেকটা অংশ থাকে রেডিয়েশন সেফটি। রেডিয়েশন সেফটি স্পেশালিস্ট হিসেবে কোনো রেডিওলজিস্ট বাংলাদেশে আছে, এটা স্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না, কারণ কেউ এখানে টাইম ওয়েস্ট করবে না। বাট স্টিল আমাদের কিন্তু একজন এটা নিয়ে কাজ করছে বর্তমানে বাংলাদেশে, এশিয়া অঞ্চলের পক্ষ থেকে। তাহলে এরকমেও কিন্তু কাজ হচ্ছে। তাহলে এজন্য যদি আপনি ওই অংশগুলো না জানেন, তাহলে আপনি আপনার মেশিনের অংশগুলোতে কিন্তু দুর্বল হয়ে যাবেন। বিশেষ করে স্পেশালি আমি বলবো এমআরআই এর ক্ষেত্রে, এমআরআই এর ক্ষেত্রে কেউ যদি ফিজিক্স না জানে, ওই এমআরআই তে হারায় যাবে। যে কারণে আমাদেরকে এই জিনিসগুলোতে আসলে ডেভেলপ করার চেষ্টা করা হয়। এবং যেটা বর্তমানে হচ্ছে যে রেডিওলজির যে কোর্সগুলোতে আছে, ওই কোর্সগুলোতে আমাদের আহ, ঢাকা ইউনিভার্সিটির কাদের স্যার ওখানে ক্লাস নেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হেড। সো উনি কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল বেসড, আমি যতটুকু জানি প্র্যাকটিক্যাল বেসড কিছু জিনিস ওখানে নিয়ে আসেন। ফলাফল হিসেবে এই অংশটা তাদের জন্য, খুব স্টুডেন্টদের জন্য ইজি হয়, উনি একদম গিলিয়ে খাওয়ান। বাট যখন আপনি ওই কোর্সগুলোতে না এসে আপনি নিজে কষ্ট করে রেডিও ফিজিক্স পড়ছেন, তখন দেখা যায় ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন হলো, একটু পয়সা খরচ করে হলো বিভিন্ন যে কোচিং সেন্টার গুলো আছে, যারা এগুলা পোস্ট গ্রাজুয়েশন কোচিং সেন্টার, যারা এফসিএস পার্ট 1 এর অংশগুলো পড়ায়, তো সেখান থেকে ডিল করলে জিনিসটা একটু ইজি হয়। নাহলে নিজের কষ্ট করে ওই বোরের মডেল, রাদারফোর্ডের মডেল এই বয়সে পড়তে আসলে ইংলিশে ভাল লাগবে না। এটা আমার ওপিনিয়ন, আমার খুব বিরক্ত লাগতো, আমাকে জি। অনেক কষ্টে পাশ করিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আবার কোশ্চেনে চলে আসি। হ্যাঁ, হ্যান্ড রেস থাকলে আমি এখানে আনমিউটের অপশন দিচ্ছি। যাই হোক, আমরা এখানে একটু অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, আমি অত্যন্ত দুঃখিত এখানে কোশ্চেনগুলো। আচ্ছা, ইন্টারভেনশন রেডিওলজিতে রেডিয়েশন এক্সপোজারের কথা বলেছেন, জিনিসটা আমি চট করে একটু বলি। আপনি যত ক্যাথ ল্যাবের কাজ দেখেন, আমাদের যারা কার্ডিওলজিস্টরা করছেন, তারাও কিন্তু একটা রেডিয়েশন হ্যাজার্ডের ভিতর দিয়ে যায়। সেখানে যদি আপনি শিল্ড ইউজ করেন, রেডিয়েশন হ্যাজার্ড আসলে কম। আর ইদানিং কালের মেশিনগুলো প্রচুর চেষ্টা করছে রেডিয়েশন কমায় নিয়ে আসা, স্পেসিফিক জায়গাতে রেডিয়েশন ফেলার, যে কারণে এই ক্ষেত্রেও আসলে আমাদের হ্যাজার্ডের চান্সগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এগুলো নিয়ে প্রচুর কাজ চলছে। আর আর যেগুলো সিটি গাইডেড ইন্টারভেনশন, আপনি ভাবছেন যে সিটি করছে, রেডিয়েশন দিচ্ছে, আমি এর মধ্যে দিয়ে ভিতর ঢুকাচ্ছি, ব্যাপারটা আসলে তা না। সো এই ক্ষেত্রে আমার জানা মতে বা আমার এক্সপিরিয়েন্স বলে, শুধুমাত্র হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি যদি আপনি নিজে থেকে করেন, সেসব ক্ষেত্রে রেডিয়েশন হ্যাজার্ড অনেক বেশি থাকে। আদারওয়াইজ আসলে রেডিয়েশন হ্যাজার্ডের খুব বেশি সুযোগ থাকে না। থাকেই না একদম। সো হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি কয়জন করছে? আচ্ছা, বাকিগুলা সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যে আমাদের অ্যাসিস্ট্যান্টরা এরাই, টেকনিশিয়ানরাই করে ফেলে। আচ্ছা, আমি একটু কোশ্চেন সলভ করার দিকে আসি, আমি ফেসবুকের দিকে এখনো তাকাতেই পারি নাই। আহ, আপনি প্রশ্ন করেছেন যে রেসিডেন্সির প্রিপারেশনের জন্য কতটুকু টাইম লাগে, এটা ভ্যারি করে। হ্যাঁ, আমি যেবার চান্স পেয়েছিলাম, আমি একমাত্র প্রাইভেট ছেলে ক্যান্ডিডেট ছিলাম ঢাকার ভিতরে, এবং সবচেয়ে লাস্ট ক্যান্ডিডেট, বাকি সবাই ফিমেল ছিল। আমি চেষ্টা করেছিলাম প্রায় 2 বছর ধরে সাধনা করে পড়ালেখা করার, বয়স হয়েছিল তো। বাট আমার সাথে বাকি যারা ক্যান্ডিডেট ছিলেন, এরা কিন্তু জানুয়ারি মাস থেকে স্টার্ট দিয়েছেন, নভেম্বরে পরীক্ষা দিয়েছেন, চান্স হয়ে গিয়েছে। হ্যাঁ, তারা খুব ব্রিলিয়ান্ট ছিল। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সাথের ক্যান্ডিডেট যতজন আছে, তারা সবাই মোটামুটি, যারা চান্স পায় জানুয়ারি মাস থেকে মোটামুটি স্ট্রাগল করে, যেহেতু প্রাইভেটে এটা খুবই হাইলি ডিমান্ডেড একটা সাবজেক্ট। বিষয় হলো আপনি কবে থেকে করছেন, এটা আসলে ফ্যাক্ট না, আপনার কতটুকু দরকার, তো সেটাই ফ্যাক্ট। এক একজনের এক এক রকম চাহিদা। এক্সাম ইজ টু ডিফিকাল্ট, আচ্ছা, এটা ইজি করার আসলে উপায় নেই, যতদিন না সিট খুব বেশি বাড়ছে ততদিন পর্যন্ত এটা ডিফিকাল্টি থেকে যাবে। হ্যাঁ, বাট আমি একটা কথা বলি সবসময়, যে আপনার রিজিকে যখন ওই পিজির ক্যান্টিনের সিঙ্গারা আছে, তখন আপনার ঘরে ওইটা আসবেই। সো আপনি ট্রাই করতে থাকেন, যেবার কপালে আছে সেবার চলে আসবে। আচ্ছা, আমরা গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য আমার এক্সপিরিয়েন্স খুবই কম। সো গভর্নমেন্টরা আসলে, এটা নিয়ে গভর্নমেন্টরা কেউ একজন কিছু বললে আমার জন্য সুবিধা হয়। আমি সবসময় প্রাইভেটদের পক্ষে স্লোগান দেওয়া লোক। আচ্ছা, আহ
পাশ করেছেন 8 বছর, রেডিওলজি চয়েস করা উচিত হবে কিনা? আপনি এখনো বাচ্চা আছেন, হ্যাঁ, আপনার থেকে অনেক সিনিয়ররা এখন রেডিওলজি কোর্সে আসছে, সো এই জন্য আপনার চিন্তাও করার উচিত না, বরং আমি আপনাকে বলবো ইউ শুড কাম ফর রেডিওলজি। আপনারা যারা আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করছেন তারা কেন রেডিওলজিতে পরীক্ষা দিচ্ছেন না, আমি এটাই এখন পর্যন্ত আমার মাথায় ঢুকে না। কারণ আপনি ভাবছেন আপনি এটাতেই স্যাটিসফাইড বা আপনার ভালো প্র্যাকটিস আছে। আমি বারবার বলছি 20 বছর পরে সিচুয়েশন একই থাকবে না। একবার যদি নোটিশ আসে যে আপনার বিএমডিসি রিকগনাইজ ডিগ্রি না থাকলে আপনি আলট্রাসোনোগ্রাম করিতে পারিবেন না, তখন কিন্তু সাড়ে সর্বনাশ। কারণ আলট্রাসোনোগ্রাম এমন একটা জিনিস যেটা নিয়ে যে পারে সেই না চায়, এরকম টাইপের বিষয়। সো এটা নিয়ে যে কোনো সময় ঝামেলা হতেই পারে। রেডি থাকা ভালো। আপনি আপনার ফিউচার নিয়ে কেন মানে দোটানায় থাকবেন? So আপনার একটা ব্যাকবোন তৈরি হয়ে গেছে, এরপর আপনি যা খুশি করেন, উল্টাপাল্টা কোনো অসুবিধা নেই। ওকে, আমি পার্ট ওয়ান পাস করেছি, কংগ্রাচুলেশন। ইন্টারভেনশন রেডিওলজির জন্য আমি রিকমেন্ড করবো, যারা ইন্টারভেনশন রেডিওলজির একবার উচ্চারণ করেন, বিএসএমএমওর ইন্টারভেনশন রেডিওলজি সেট আপ আছে, অসাধারণ সেট আপ। এবং আমি সব সময় রেডিওলজিস্টদের বলি, আপনি বিএসএমএমওর ইন্টারভেনশন রেডিওলজিতে সময় না দিয়ে ইন্টারভেনশন শেখাটা আসলে ডিফিকাল্ট হবে, কারণ ওখানে এত পরিমাণ কাজ হয়। ওই এফএনএসি মানেই ইন্টারভেনশন, ওই ধারণা আপনার তখন আর মাথায় আসবে না। সো এখানে এত হিউজ কাজের সুযোগ আছে, হ্যাঁ। আর আমরা প্রচুর কাজ করছি, ইন্টারভেনশন রেডিওলজি সোসাইটি আছে বাংলাদেশে। আহ তো তারা খুবই অ্যাডভান্স এবং তারা খুবই তৎপর, যে কারণে বাইরের অলরেডি কয়েকটা রিকগনিশন আছে, অলরেডি কাজ করার সুযোগ আছে, অলরেডি তাদের বিভিন্ন ট্রেনিং এর সুযোগ আছে, হ্যাঁ, যেগুলো নিয়ে কাজ চলছে। আপনি একটা ফাইব্রয়েডের কি ট্রিটমেন্ট করেন? হিস্টেরেক্টমি। গ্রামেগঞ্জে সবাই আছেন, আপনারা জানেন যে ফাইব্রয়েড বা অ্যাডেনোমাইসিস আপনার হিস্টেরেক্টমি করেন। সো ইন্টারভেনশন রেডিওলজি এখন সেখানে ওই অংশতে ওই ফাইব্রয়েডকে যে সাপ্লাই দিচ্ছে, সেই সাপ্লাইং ভেসেলটাকে বন্ধ করে দিয়ে টিউমারটাকে ড্যামেজ করে দিচ্ছে। তাহলে আপনার কোনো হিস্টেরেক্টমিও লাগছে না। তাহলে একটা যিনি আনম্যারিড পেশেন্ট আছে বা প্রাইমি পেশেন্ট বা যাদের মানে কনসিভ করে নাই, এদের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো বেশ কার্যকর। এগুলো বাইরের দেশে হচ্ছে, বাংলাদেশে শুরু হয়েছে, বাট আমরা ওই যে বললাম কেউ নিজের প্রমোট করে না। আচ্ছা, ডপলারে ডেভেলপ করার উপায় কি? ডপলারের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কোর্স আচ্ছা, লিম্বের ক্ষেত্রে আসলে কি, লিম্ব ডপলারের ক্ষেত্রে কেস এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কেস এক্সপোজার না থাকলে আসলে জিনিসগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা আসলে সত্য। So, এমন জায়গায় ট্রেনিং করতে পারলে সুবিধা যেখানে লিম্ব ডপলার প্র্যাকটিস খুব হয়। ফর আনফরচুনেট ব্যাপার হলো কয়েকটা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার ছাড়া এই জিনিসটা খুব বেশি সরকারিভাবে খুব হয় না। ভাস্কুলার ডিপার্টমেন্ট এনআইসিবিডি তে প্রচুর কেস আসে, বাট সেটার সাথে আমাদের কিছু ভ্যারিয়েশন হয়, হ্যাঁ। কারণ ক্লিনিশিয়ান ট্রিটমেন্ট বেসড ডায়াগনোসিস করবে, আর আমাদেরকে ক্লিনিশিয়ান বেসড ডায়াগনোসিস করতে হয়। সো দুটোর মধ্যে পার্থক্য হয়। আচ্ছা, পার্ট ওয়ান পাশের রেট এরকমই থাকে, হ্যাঁ, 13-14% এরকমই। সো ওইটা নিয়ে মাথা গরম করার কোনো কিছু নাই। সো মনে রাখবেন আপনি ওই 13-14%-এর ভিতরে থাকলেই হলো। ডিগ্রি না হওয়া পর্যন্ত আমি বলেছি আপনারা হ্যাঁ করেন, সিএমএ ডিএমও করেন, আমার এইটাতে কোনো রকম অবজেকশন নাই। আমি আরো রিকমেন্ড করি যে আপনি আল্ট্রাসাউন্ডের সাথে আরো অ্যাটাচড হন। অ্যাটাচড হলে আপনি যখন রেডিওলজিতে আসবেন আপনার জন্য রেডিওলজি এনজয় করা সহজ হবে। সো যে কোনো ট্রেনিং প্রোগ্রামই আপনাকে ডেভেলপ করতে হেল্প করবে এবং হয়তো আপনাকে মুড সুইচ করতেও হেল্প করবে। আচ্ছা, রেডিওলজিতে অনেকগুলা বিষয়, যেমন এমআরসিটি ইন্টারভেনশন, হ্যাঁ হ্যাঁ। না, বেশি প্রেশার হয়ে যায় না ভাই। আমি বলি আপনার পরীক্ষায় পাশের জন্য হলো আমাদের রেডিওলজি কোর্সগুলো খুব গোছানো। যে যেরকম গোছানো কোর্স আপনি অন্য অনেক সাবজেক্টে পাবেন না। লাইক আমি ফেজে পরীক্ষার সময় আমাকে ফিজিক্স এবং অ্যানাটমি ছাড়া কোনো প্রশ্ন করবে না, একটা প্যাথোলজি রিলেটেড কোশ্চেন করবে না। আপনি কার্ডিওলজিতে ক্যারিয়ার করেন, আপনাকে ফেজে পরীক্ষার সময় পুরো মেডিসিন এফসিপিএস এর মতো বা এমডি ফাইনালের মতো করে কোশ্চেন করবে। আমার এখানে এরকম না। সো গোছানো কোশ্চেন, যে কারণে এটাতে ঝামেলা হয় না। আর এত এত টপিক থাকায় সুবিধা হয়েছে, আপনি পাশ করার পরে যে কোনো একটা মডালিটিতে সুইচ করতে পারবেন। আপনি জেনারেল সার্জারিতে আছেন, আপনার সুইচ করার জায়গা নাই, বাট আমার সুইচ করার জায়গা আছে। আমি সিটি এমআরআই অলরেডি ডিলিট করে দিয়েছি মাথা থেকে, আমি আল্ট্রাসাউন্ড নিয়ে এখানে ডেভেলপমেন্টে আমি গুছানোর চেষ্টা করছি। সো এরকম অনেক অপশন আছে। আচ্ছা, 6 বছর পাশ করেছি, 6 বছর তো হাস্যকর ব্যাপার। 6 বছর মানে কয়েকদিন আগে পাশ করা, এটা কোনো বিষয় না, হ্যাঁ। আমরা অনেক সিনিয়ররাই আছে, সো এটা কোনো বিষয়ই না। পরীক্ষার সিস্টেম চেঞ্জ হবে কারণ আমাকে ক্যান্ডিডেট বের করে নিয়ে আসতে হবে, সো এটা কোনো বিষয় না, হ্যাঁ। পরীক্ষার মতো কঠিন থাকবে, এর মধ্যে দিয়ে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন আপনি যদি এমবিবিএস, আমি দুটো কথা বলি, আপনি যদি এমবিবিএস পাশ করে থাকেন আপনি রেডিওলজি যে কোনো পরীক্ষায় পাশ করার যোগ্যতা আপনার আছে। আর 2 নম্বর, আরেকটা কথা আমি সবসময় বলি যে আমি যদি
এমডি পাশ করতে পারি, বা আমি যদি রেডিওলজি পাশ করতে পারি, বাংলাদেশের যে কোনো ডাক্তার এমডি পাশ করতে সক্ষমতা রাখে। তো এই জন্য এটা নিয়ে কোনো অবজেকশন করার সুযোগই নাই। আমি একটু ফেসবুকের কোশ্চেন গুলো সলভ করে শেষ করি, 11:30 বাজে। আমি নিজেও ঝিমাচ্ছি, যেহেতু সকাল থেকে আমারও কিছু টুকটাক রুটি রোজগারের জন্য বাসার বাইরে বের হতে হয়েছিল। আপনারা অনেক সময় ইনবক্সে নক করেন, আমি আসলে ইনবক্স অত বেশি দেখার সুযোগ পাই না, যে কারণে আসলে ওইটা নিয়ে পড়ে থাকলে আমার জন্য সর্বনাশ। 17টা কমেন্ট এসে বসে আছে, ইয়াল নাফসি। আচ্ছা, এখানে পট 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 করে শব্দ করবে, ওকে আমি এটা অফ করে নেই। আচ্ছা, স্কিল বাড়ানোর ব্যাপারটা কিভাবে করলে ভালো হয়, থিওরিটিক্যাল বুক নাকি অন্য? না, এটা ডিপেন্ড করবে, ভ্যারি করবে। আপনি চাইলে এটা এক একজনের জন্য এক একটা। আমি প্র্যাকটিস করেছি, সাথে আমার বই পড়তে হয়েছে, সাথে আমার অনলাইন কার্যক্রম সামলাতে হয়েছে। ইন্টারন্যাশনাল বিভিন্ন সোসাইটি আছে, হ্যাঁ। যেমন আপনারা যারা গাইনি অপসের আল্ট্রাসাউন্ড গুলো নিয়ে ক্যারিয়ার করতে চান, আপনি $50 খরচ করলে আইএসওজির মেম্বার হতে পারবেন, বা ওদের যে কোনো প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলে ওরা 1 বছরের জন্য আপনাকে ফ্রি ওদের মেম্বারশিপ দেয়। সো আপনার যদি মেম্বারশিপ গুলো থাকে, সুবিধাটা হয় কি, আপনি ওদের কন্টেন্ট গুলাতে এনজয় করতে পারবেন। ওদের প্রচুর কন্টেন্ট ওয়েবসাইটে আছে, এবং ভিডিও আছে, লেকচার আছে, এভরিথিং। সো সবকিছু আপনার হাতের নাগালে। ঠিক তেমনি রেডিওলজিতে আছে, আমাদের আরএসএন এ আছে, নর্থ আমেরিকান সোসাইটি অফ রেডিওলজি যেটা। তো সেখানেও এরকম কন্টেন্ট গুলো আছে। তো এগুলো থেকেও আপনি অনেক কিছু গ্যাদার করতে পারবেন, এবং স্কিল বাড়াতে পারবেন। তো একটু নজর দিতে হবে। ধন্যবাদ অনুপ ভাই। আচ্ছা, বাইরের দেশের যে কোনো ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসলে আপনার কোনো কেউ ভ্যালু দিবে না। So, শুধু শুধু ওইগুলা পিছনে টাইম ওয়েস্ট করা আমি আসলে রিকমেন্ড করব না। আপনি রাশিয়ান ডিগ্রি বা চাইনিজ ডিগ্রি যখন নিয়ে আসবেন, যেটা বাংলাদেশে আসলে ভ্যালু পাবেন না, যেটা নিয়ে আমি আসলে এআরডিএমএস নিয়েও কথা বলি, যে আপনি যদি কোনোটাতে ভ্যালু না পান, আপনি এটার পিছনে পয়সা নষ্ট করবেন কেন? আপনি সেম মেধা খরচ করে আপনার এমডি ডিগ্রি হয়ে যাবে, যদি আপনি চান। আচ্ছা, রেডিওলজি সবাই কঠিন বলবে, আপনি নিউরো মেডিসিনে যান, নিউরো মেডিসিনে সবাই কঠিন বলবে। আপনি গাইনি অপসে যান, গাইনি অপসে সবাই কঠিন বলবে। আপনি যেখানে যাবেন সেটাই কঠিন হবে, সব সাবজেক্টই কঠিন, কোনোটাতে আপনাকে কেউ মুখে তুলে পাশ করে দিবে না আসলে বাস্তবতা। আপনাকে এর মধ্যে থেকে পাশ করে নিয়ে আসতে হবে, এর মধ্যে সবাই পাশ করেছে। আমি তো বললামই যে আমি যদি পাশ করতে পারি, যে কেউ পাশ করতে পারবে। আর আপনার যদি আগে থেকে আল্ট্রাসাউন্ডের কোনো কোর্স করা না থাকে, এটা এমন জরুরি না যে আপনাকে আল্ট্রাসাউন্ডের কোর্স করতেই হবে, বাট এটা করা থাকলে সুবিধাটা হয় কি, আপনি বের হয়ে আসতে পারবেন খুব ইজিলি। আর যদি আপনি রেসিডেন্সি কোর্সগুলোতে বা ডিএমআরডি যেটাই হোক, আপনি যদি ঢাকার ইনস্টিটিউটগুলোর মধ্যে হন, আমরা অলরেডি রেসিডেন্টদের স্কিল বাড়ানোর জন্য আমরা বেশ কিছু কাজ করছি, হ্যাঁ। অলরেডি বিভিন্ন আমরা ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি, যাতে স্টুডেন্টরা ডেভেলপ করতে পারে এবং পাশ করার পরে হারিয়ে না যায়। সো এগুলো আপনার জন্য একটু বেনিফিশিয়াল হতে পারে। আল্ট্রাসাউন্ডের উপর মাস্টার্স বা পিএইচডির এক কথায় কোনো প্রকার স্কোপ নাই ভাইয়া। সো যেটা দিয়ে আসলে ফিউচার নাই, সেটার পিছনে টাইম ওয়েস্ট করতে যাবেন না, এটা আমার মানে ব্যাডলি রিকমেন্ডেশন থাকবে। কারণ আপনার প্রচুর ভালো আল্ট্রাসোনোগ্রাম করেন, আমি জানি যতটুকু, কারণ দিন শেষে বাংলাদেশে আপনি যেখানে প্র্যাকটিস করেন, আমার কাছে রিপোর্ট কম বেশি ঘুরে ফিরে আসেই। হ্যাঁ, তো এর জন্য বললাম যে আপনারা অনেক সুন্দর কাজ করেন, কিন্তু জাস্ট এই কাজটাকে একটা রিকগনাইজ ভিত্তি দেওয়াটা হলো আমার দরকার। কারণ আপনাদের মতো লোকজন যদি রেডিওলজির কোর্সগুলোতে আসে, তাহলে 10 বছর পরে বাংলাদেশের রেডিওলজি আমরা পুরো পাল্টে ফেলতে পারবো। ডিএমআরডি কোর্সের ডিউটি এটা এক এক সেন্টারে এক এক রকম হবে, এটা আসলে বলা মুশকিল আমার জন্য। এমডি কোর্সে পাশের রেট অনেক ভালো। পার্সেন্টেজ এটা আসলে ভ্যারি করে, হ্যাঁ, এক্সামিনারের উপর ভ্যারি করে। এই জানুয়ারিতে 18 জন পরীক্ষা দিয়েছে, 5 জন পাশ করেছে। গত জুলাইতে এই পাশের রেটটা অনেক ছিল, প্রায় নিয়ার টু 100%। তার আগের জানুয়ারিতে, জানুয়ারিটা কেন জানি খারাপ যায়, হ্যাঁ। গত জানুয়ারিতে আমরা 11 জন পরীক্ষা দিয়েছিলাম, আমরা মাত্র 2 জন পাশ করতে পেরেছি। সো এটা হলো সব রিটেনে খারাপ করা, হ্যাঁ। সো ভেরি ইন্টারেস্টিং, বাট এটা ভ্যারি করবে, হ্যাঁ, এক্সামিনার চেঞ্জ হলে সবকিছু দেখা যায় যে ইজি হয়ে যায়। বারডেমে যিনি চান্স পেয়েছেন ভাইয়া, বারডেম নিয়ে আমার আর কোয়ারি নাই, আপনি একদম ঘাঁটিতে ঢুকে পড়েছেন, সো ওখানে লোকজন আছে, তারাই আপনাকে ভালো গাইড করবে। সো এখানে আর মানে আমার পরামর্শ নেওয়ার মতো কোনো একটা দরকার নাই। আর ঢাকার বাইরের ইনস্টিটিউশনে হলে পাশ রেটটা আসলে সিলেট এবং ময়মনসিংহে একটু খারাপ, এখনকার কন্ডিশনে খারাপ। এটা আশা করছি আমরা সামনে চেঞ্জ হবে, হ্যাঁ। আমরা উপরে বেশ কিছু বলার চেষ্টা করছি, বাট এখন পর্যন্ত খুব বেশি আমরা সুযোগ দিতে পারছি না। তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে কর্তৃপক্ষও বেশ চিন্তা করছে যে কেন এত পাশের রেট ঢাকার বাইরে খারাপ।
তো এটা একটা বড় বিষয়। আচ্ছা, আমি এখান থেকে একটু নক নিয়ে নিই। একটা হ্যান্ড রেইজ আছে, আমি অ্যালাউ টু টক দিয়েছি, বা যদি কিছু বলতে চান বলতে পারেন। এর মাঝখানে নিউক্লিয়ার মেডিসিনের কথা এসেছে, যে নিউক্লিয়ার হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম আমার নাম সেম আর কি, আমার নাম হ্যাঁ মার্টিন। হ্যাঁ, এটা আমি খেয়াল করেছি প্রথমে। জি ভাই, আমি আপনার ইউটিউব চ্যানেল অনেকদিন ধরে ফলো করি ভাই। আমার কেবল ইন্টার্নশিপ শেষ হয়েছে 5 থেকে 6 মাস, তো আমি আলহামদুলিল্লাহ 7-8 মাস ধরে আপনার আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করে যাচ্ছি আর কি। তো ভাইয়া মানে রেডিওলজিতে আসলে ওরকম ইচ্ছা ছিল না, কিন্তু আপনার আজকে সেশনের পর মানে মনে হলো যে আসলে শুধু এমএসসি বা আমি যদি ডিএমই করে রাখি, এটা দিয়ে আসলে সামনে ঝামেলায় করতে যাবো আর কি। তো আপনার সেশনের পর মনে হচ্ছে যে আসলে রেডিওলজি মানে ডিগ্রি করা উচিত। হ্যাঁ, তো এটা যেহেতু ভাই সময় সাপেক্ষ, তো আপনি মাঝে বলছিলেন যে আপনি মাঝে মাঝে যে আপনার ডপলার বা আপনার অ্যানোমালির যে সময়গুলা ভাগ করে নিয়েছিলেন, এটা কি নিজে সেলফ স্টাডি ছিল নাকি ভাই কোনো সেন্টার থেকে আলাদা মানে সুপারভিশন ছিল আর কি সাথে? না, আমি আসলে প্রথম দিকেই সবগুলো একবারে ডেমো নেওয়া বা শেষ করেছিলাম। আমার নিউক্লিয়ার মেডিসিনের ট্রেনিং ছিল 6 মাসের, 2014 সালে। এবং ওই ট্রেনিংটা আমাকে আসলে খুব ড্রামাটিক্যালি চেঞ্জ করে দেয়, কারণ ওখানে আমি যে রুমে আসলে আমার প্লেসমেন্ট ছিল, ওই রুমে সব অ্যাডভান্স কাজগুলো হতো, জাস্ট অ্যাডভান্স কাজের জন্য ওই রুম, যে কারণে ওখানে অনারারিরা খুব বেশি যেতে চাইতো না, কারণ খালি ডপলার হচ্ছে, মানে নর্মাল আল্ট্রাসাউন্ড ওখানে আসতোই না, এরকম সব রেফার্ড কেস ওখানে ঢুকতো। ফলাফল হিসেবে আমাকে ওখানে আমার স্যাররা ওখানে ওভাবে ডেভেলপ করার চেষ্টা করেছে তারা, যে তুমি এই অ্যাডভান্স গুলো করলে কি লাভ, কোথায় কি। আমি দেখতে পাচ্ছি যে ওনাদের ফিল্ড কিরকম, ওনাদের প্র্যাকটিস কিরকম। এবং ওনাদের স্টাইলের কারণেই দেখা গেছে যে আমাকে ভাগ করে নিতে হয়েছে, যে এই বছর আমি তাহলে ডপলার ধরি, শুরু থেকে শেষ, জানুয়ারি থেকে ডিসেম্বর। এটা যে খুব গুছানো যে আমি শুধু ডপলারই পড়বো, অ্যানোমালি পড়বো না, ব্যাপারটা তা না। কিন্তু আমার ফোকাস ছিল যে এই বছর আমি ডপলারের দিকে বেশি কনসেন্ট্রেশন দিব। এরকম করার কারণে দেখা গেছে যে খুব দ্রুত জিনিসগুলো আসলে ডেভেলপ করে যায়। কারণ ট্রেনিং সেন্টার আপনাকে দেখা যাচ্ছে 12 ক্লাসে আপনাকে ডপলার শিখিয়ে দিচ্ছে, বাট এটা আপনিও জানেন যে এটা আপনার জন্য খুব বেশি মানে একটা নলেজ হচ্ছে, কিন্তু এই নলেজটা ধরে রাখাটা খুব কঠিন হয়। তো আপনি যখন কন্টিনিউয়াসলি এটার উপরে আপনি নিজে সেলফ স্টাডি করছেন, তখন দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য মানে ফুললি বেনিফিশিয়াল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। ভাই, এখন কি নিউক্লিয়ার মেডিসিন আপনার অনারি করা যায়? আমি যতটুকু হ্যাঁ, খোঁজ নিলাম আমার এখানে আসলে করা যাচ্ছে না আর কি, 2-3 বছর ধরে বন্ধ হয়েছে। আমরা তো ঢাকায় করেছিলাম, ঢাকাতে এখনো হয় আমি যতটুকু জানি। খুব বেশি লোক ওরা নেয় না। হ্যাঁ, মানে ওরা ওই এত হাউকাউ খুব বেশি পছন্দ করে না। মানে এটার জন্য কি ভাই আলাদা কোনো মানে রিটেন বা ভাইবা বা এরকম কোনো না কিছু না 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 হয়? না, আপনাকে ওই অফিসগুলোতে যোগাযোগ করতে হবে। নিউক্লিয়ার মেডিসিনের যে সেন্টারগুলো আছে, সেন্টারগুলোর অফিসে যোগাযোগ করলে ওরা আপনাকে গাইড করবে, কারণ এক এক সেন্টারে এক এক রকম স্টাইলে ওরা নেয়। কোনো সেন্টার শুধু জানুয়ারি জুলাইতে নেয়, কোনো সেন্টার মাঝখানেও নেয়, তো এই জন্য ওখানে যোগাযোগ করলে ওনারাই হেল্প করবে। আচ্ছা ভাই, আর লাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আপনার ফেসবুকে কোনো একটা পোস্টের মাধ্যমে আপনার অ্যানোমালি বা কালার ডপলার এইসবের জন্য আপনার ম্যাটেরিয়াল মানে কোন কোন রাইটারে আসলে বই ভালো আর কি, বা যেহেতু আমি নতুন ভাই আসলে কিছুই জানি না যে কোনটা ফলো করবো কি করবো, এটা যদি একটা পোস্ট আকারে পরে দিয়ে দেন তাহলে মনে হয় একটু ভালো হবে আর কি। ওরে বাবা, কঠিন কাজ। আচ্ছা হ্যাঁ, ও পরে দেখা যাবে বইয়ের রাইটাররা মারামারি শুরু করে দিয়েছে। যাক, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় থাকবে আমার, ইনশাল্লাহ আমি গুছিয়ে দেওয়ার ঠিক চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই অনেক। জি, আসসালামু অনেক আলাইকুম। ভালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আবার একটু কোশ্চেনে ব্যাক করি। ডিএমআর, আচ্ছা, কোনো ইনস্টিটিউট নিয়ে খারাপ বললে পরে দেখা যায় ইনস্টিটিউটের লোকজন এসে আমাকে মাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এরকম হিস্ট্রি এর আগেও আছে। সো নিউক্লিয়ার মেডিসিনের ডিমান্ড সম্পর্কে, নিউক্লিয়ার মেডিসিনে হলো কি, আপনি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে যদি কাজ করেন, ইউ হ্যাভ এ ভেরি গুড স্কোপ। বাট প্রাইভেটে অল্প কয়েকটা সেন্টার এখন মাত্র আছে, এবং সেসব জায়গায় আসলে স্ট্রাগল করাটা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাট যদি আপনি নিউক্লিয়ার মেডিসিনে অলরেডি নিউক্লিয়ার মেডিসিন, পরমাণু শক্তি কমিশনের আন্ডারে জব পেয়ে যান, তাহলে নিউক্লিয়ার মেডিসিনের কোর্সগুলো আপনার জন্য খুব এনজয়েবল হবে, কারণ আপনি আপনার ঘাঁটিতে আপনি ডেভেলপ করছেন। তো প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে সেই সনোলজিস্ট খেতাব নিয়ে থাকতে হচ্ছে, যদি আপনি চাইলেই সেটাকে ঘুরিয়ে নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট নিয়ে আসতে পারেন। এবং নিউক্লিয়ার মেডিসিন ওয়ান অফ দ্য মোস্ট স্মার্টেস্ট জবস, হ্যাঁ, এটা আমি মনে করি, বা সাবজেক্টস। বাট বাংলাদেশে এটাকে আসলে এখনো ডেভেলপ করার চেষ্টা করেও আমরা কুলাতে পারছি না। অনেক স্পেশালিস্ট এখানে কাজ করছে এবং দে আর ভেরি এক্সেলেন্ট। তো যদি আপনি কমিশনের জব পেয়ে যান, এবং সেই জবটাকে যদি ভালো মতো কাজে লাগাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আসলে সেটা অনেক ফ্রুটফুল। আদারওয়াইজ শুধু মানে আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করার জন্য নিউক্লিয়ার মেডিসিনে এমডি আমি খুবই রিকমেন্ড না করি, সেটাই আমার পছন্দ।
এবং এই জিনিসটা আমি বলি, আমার কিন্তু নিউক্লিয়ার মেডিসিনে এমডি করার স্বপ্ন ছিল, এবং সেটা নিয়ে আমি নিউক্লিয়ার মেডিসিনের ট্রেনিং এ ঢুকেছিলাম, এবং আমার টিচাররা ওখানে মানে এমন ভাবে ধমক দিয়ে আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তুমি ভুলেও নিউক্লিয়ার মেডিসিনে আসবে না, ইউ শুড গো ফর রেডিওলজি, তুমি নিউক্লিয়ার মেডিসিনে জব করবা না, তুমি কেন নিউক্লিয়ার মেডিসিনে এমডি করতে চাও, যেটাতে জব করবা না সেটাতে তুমি এমডি কেন করবা, সো ইউ শুড গো ফর রেডিওলজি। এবং সেটাই কিন্তু আমাকে আরো সুইচ করেছে এমডির জন্য, কারণ আমার নিউক্লিয়ার মেডিসিন খুব ভালো লাগতো, স্মার্ট সাবজেক্ট। ডিএমআরটির জন্য এমসি ইনস্টিটিউট চয়েস কেমন হবে? আচ্ছা, কুমিল্লা মেডিকেল কলেজ রেডিওলজির একটা বড় শক্ত ঘাঁটি, এটা কেউ যদি নাও জানে থাকে, আমার নিজের কোর্সমেট আছে কুমিল্লাতে। সো এটা মানে কুমিল্লা হলো লোক তৈরি করে করে পাঠায়, এবং এরা মানে ড্রাগন তৈরি করে আমাদের ভাষায়। সেই জন্য কুমিল্লা একটা অসাধারণ জায়গা। তবে ঢাকার থেকে যত দূরে যাবেন, এটা নিয়মই হলো যে আপনি ততই ডিটাচড হতে থাকবেন। সো চেষ্টা করবেন ঢাকার কাছে, যদি চান্স না হয়ে থাকে ঢাকার কাছের দিকে একটু চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, তবে ঢাকার দূরে যদি একটা সেন্টারও আমার বলেন, আমি কুমিল্লা অবশ্যই, আমি নিজের ক্ষেত্রে আমি চয়েস দিব। এটা একটা একাডেমিক জায়গা, ওখানে বেশ ভালো ভালো লোকজন আছে। আচ্ছা, নিউক্লিয়ার মেডিসিনের ট্রেনিং কিভাবে এন্ট্রি নিতে হয়, এটা নিউক্লিয়ার মেডিসিনের যে সেন্টার আপনার কাছে আছে সেখানে যে অফিসে কথা বলতে হবে। হ্যাঁ, ওরা ওরা আপনাকে গাইড করবে। আমাদের সময় অত লোকজন যেত না, তো আমার জন্য ট্রেনিং সহ ছিল, আমি গিয়েছি, দেখা করেছি, আমাকে ধরে ঢুকিয়ে দিয়েছে, এরকম টাইপের অবস্থা। জাস্ট আমাকে কথা ডিরেক্টর সাহেবের সাথে কথা বলতে হয়েছে। ডিরেক্টর স্যার খুবই জেন্টাল ছিলেন, এক্সেলেন্ট পার্সন, এবং উনি এখন পর্যন্ত আমাকে সুপারভাইজ করে, একটা সামান্য অনারারি ছিলাম আমি, সে এখন পর্যন্ত তারা আমাকে সুপারভাইজ করে যে আমি কাজ ঠিক মতো করছি কিনা। সো এটা কয়জনের সৌভাগ্য হয়। আচ্ছা, আচ্ছা, ফিমেল আলট্রাসোনোলজিস্ট প্রিফার করে, এটা পেরিফেরির ওই আপনি যে আলট্রাস সোনোলজিস্ট হিসেবে আপনি যে ফিল্ডটা দেখছেন, যে তারা ওই আহ, মহিলা পেশেন্ট আসছে, পিপি করতে চায় না ছেলেদের কাছে, এই এই জিনিসগুলো আসলে এই মেলদের রেডিওলজি প্র্যাকটিসে খুব বেশি মনে হয় না আমার ডিস্টার্ব করে। আমার রুমে বলে দেওয়া আছে, বাইরে নোটিশ টাঙানো আছে যে আমার এখানে কোনো ছেলে মেয়ে বলা হয় না। এটা বলার কারণ হলো যাতে একটু গাইনির বা অপসেট পেশেন্ট, সাধারণ পিপির পেশেন্ট গুলো একটু কমে, তারা যেন অন্যদিকে যায়, যদি আমার পাশের রুমেরাও বলে না। আর আরেকটা হলো বলাই আছে যে যদি পিপির পেশেন্ট থাকে, একটু চেষ্টা করতে যে অন্য আশেপাশে দিয়ে দিতে, আমাকে অন্যান্য অ্যাডভান্স কাজগুলো বেশি দেওয়ার জন্য। সো আমি সবসময় বলি যে আপনি যদি রেডিওলজিতে কোর্স কমপ্লিট করার এই জন্য আসেন যে আপনি ভবিষ্যতে পিপি আল্ট্রাসাউন্ড আর হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করবেন, ভাই তাহলে রেডিওলজিতে আসার দরকার নেই, আপনাকে অ্যাডভান্স চিন্তা ভাবনা রাখতে হবে। সো আপনার কাছে রেফার্ড কেস আসবে, আপনি রেফার্ড কেস দেখার মেন্টালিটি তৈরি করার জন্য আপনি কোর্স আসবেন। মেল রেডিওলজিস্ট হয় না। আমি আমার জীবনে যে পরিমাণ টিভিএস করেছি, আমার মনে হয় কোর্সে থাকাকালীন সময়ে খুব কম ফিমেল পার্সনও তার কোর্সে এত পরিমাণ টিভিএস করেছে। সো কিছু করার নেই, হ্যাঁ, আপনাকে সিরিয়াল দিয়ে করতে হবে আমার কাছে। তাহলে এইগুলা আসলে কোনো বিষয় না। রোগী মনে রাখবেন টাকা দিয়ে ডায়াগনোসিস চায়, সো আপনাকে সেরকম লোক হতে হবে যার কাছে আমি টাকা দিয়ে ডায়াগনোসিস বাড়ি করতে চাই। আমার আপনি ছেলে না মেয়ে না কি আছেন সেটা নিয়ে আমার মাথা ব্যথার বিষয় না, আমি ডায়াগনোসিস চাই। সো আপনাকে সেই রকম তৈরি করার চেষ্টা করতে হবে নিজেকে, এবং এটা পারবেন আপনারা। ব্রেস্ট ইউএসজি, এটা একটা সুন্দর কোশ্চেন। ব্রেস্ট ইউএসজি আমাকে নিউক্লিয়ার মেডিসিনের একজন ম্যাডাম, সাদিয়া হোসেন ম্যাডাম, এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন আমাদের ডিএমসি নিউক্লিয়ার মেডিসিনে। আমার এখনো মনে আছে, ম্যাডাম আমাকে পাশে বসিয়ে ব্রেস্ট আল্ট্রাসাউন্ড শিখিয়েছিলেন। সাথে আরো অনেকেই আছেন, বাট উনি প্রথম পার্সন যিনি আমাকে একদম পার্সোনালি প্র্যাকটিক্যালি দেখিয়ে ব্রেস্ট শিখিয়েছিলেন। হ্যাঁ, বাকি নিজের আমার প্র্যাকটিসের উপরে। আপনার যদি ফ্যামিলি কুমিল্লাতে হয়, আহ কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কুমিল্লা চয়েস দেন। হ্যাঁ, কুমিল্লা একটা এক্সেলেন্ট জায়গা। ওখানে কুমিল্লা থেকে যে কজন আসছে এরা সব হাইয়েস্ট মার্ক পেয়ে পেয়ে আমাদের ব্যাক করেছে, যে কারণে আমরা আর কুমিল্লা নিয়ে আসলে কোনো কিছু বলতে চাই না, এর এক একজন ড্রাগন। আরাফাত ভাই, আপনার তেমন কিছু করা লাগবে না, আপনি যা করেছেন এটাই যথেষ্ট আপনার জন্য। তবে যদি কোনো আপনি নেয়ার 45, এখনো 45 হন নাই, সো যদি কোনো সুযোগ থাকে তাহলে অন্য কোর্সের দিকে চিন্তা ভাবনা করার এখনো সুযোগ আছে, কারণ আপনার এজের পার্সনও আমাদের কোর্সে কিন্তু আছে। সো এটা আপনার চিন্তা করা উচিত। আচ্ছা, আমি মোটামুটি অনেক কোশ্চেনই সলভ করে ফেলেছি।
2 মান্থ কোনো তাড়াহুড়া করার দরকার নাই, আপনি কোর্সের চান্স পেয়েছেন, কোর্স শুরু করেন, এর মাঝখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এখান থেকে একটু নিচে আসি। থ্যাংক ইউ। প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য এমডি অবশ্যই বেটার হবে। হ্যাঁ, রেডিওলজি যে কোনো কোর্সে আপনি এফসিপিএস দের আমি ছোট করব না, কিন্তু যারা এফসিপিএস আছে তারা ভালো করেই জানে যে এমডি ইজ দ্য বেস্ট কোর্সের জন্য। আপনি পাশ করার পরে কোনটা বেস্ট, আপনি বেস্ট, সেটা আপনার কোর্স কেউ ডিগ্রি দেখবে না। আমি ঢাকাতে প্র্যাকটিসের সময় প্রায় 1.5 বছর আমি কোনো ডিগ্রি না লিখে প্র্যাকটিস করে দেখেছি। হ্যাঁ, মাঝখানে একটা সময় জাস্ট নামটা লেখা, আর কিছু লেখি নাই। তো কেউ আমাকে ডিগ্রি কি আছে জিজ্ঞাসা করে নাই। তো মানুষ আপনার ডিগ্রি তখনই খুঁজবে যখন আপনার জিনিস নিয়ে সন্দেহজনক হবে। হ্যাঁ, তো এর জন্য ওইটা কোনো ফ্যাক্ট না। তবে কোর্স চলাকালীন আপনি ইজিলি কমফোর্টেবলি যদি পড়ালেখার কথা বলেন, এমডিটা ইজি হবে। এফসিপিএস কে কেন জানি অবহেলার চোখে একটা দেখা হয়। হ্যাঁ, লাইক আমি যদি একটা রোস্টার করি, রোস্টারে যিনি এফসিপিএস ক্যান্ডিডেট আছে তাকে আমি আল্ট্রাসাউন্ড রুমে ডিউটি দিয়ে রাখবো, যে অনারারি এই সেই ভুগিচুগি বুঝিয়ে। আর যিনি এমডি আছে তাকে কি আমি সিটিএমআরআই তে ডিউটি দিব? তাহলে এখানে একটা কেমন জানি বৈষম্য হয়, অনেক সেন্টারে এরকম হয়, স্বীকার করুক বা না করুক, তাহলে এগুলো কিন্তু চিন্তার বিষয়। আচ্ছা, সো আমার সাথে যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ, রাত অনেক হয়েছে। সো যার বিদায় নেওয়া দরকার বিদায় নিতে পারেন, আমি আসলে এই কোশ্চেন গুলো সলভ করে মোটামুটি শেষ করতে চাই। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলের ড্রাগনরা অলরেডি চলে এসেছে। যাক, অ্যাটাক দিবে না এটাই শান্তি। ভালো টাইমে প্রশংসা করেছি। হ্যাঁ, ডিএমআরডির ফিউচার না, ফিউচারটা আপনার। আমি আমার যেটা আপনাদেরকে বোঝানোর আসলে টার্গেট ছিল যে আপনি আপনার আইডেন্টিটি তৈরি করবেন, এমন ভাবে তৈরি করবেন আমাকে যেন আপনাকে প্রশ্ন করতে না হয়, ভাই আপনার ডিগ্রি কি, এই প্রশ্নের জন্য না হয়, ও আপনি ডক্টর অমুক, ও আপনি ডক্টর অমুক, বাস শেষ, আমি আপনার জন্য রেডি, যে আপনি যা খুশি করেন, আমি আপনার উপরে ভরসা করতে পারছি। এইভাবে তৈরি করতে হবে। আপনি ওই আহ, আমি পপুলার ডায়াগনস্টিকে কাজ করি, সো ও পপুলারের ডাক্তার, তাহলে মনে হয় ভালো, এই জিনিসটা যেন না আসে যে ও মাহিন পপুলারে কাজ করে তাহলে তো ওই পপুলারটা ভালো। এই কনসেপ্টটা তৈরি করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে পারলে আপনার ডিগ্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, নেক্সট সেশন আমরা মনে হয় আহ, আমরা না আমি নেক্সট সেশন যেটা হবে, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ এই অনুষ্ঠান জানার জন্য। আমি 29 তারিখ মানে শুক্রবার এবং শনিবার দিন আমার প্রোগ্রাম থাকবে, এটুকু আমি শিওরিটি দিতে পারি, রাত 10টা থেকে 11টা। আমি রমজানের রাত 10টা থেকে 11টা টার্গেট ধরেছি, কারণ এটা আগের ওয়েবিনার থেকে ঠিক করা। আচ্ছা, এই মোটামুটি পিজিটি ট্রেনিং এর জন্য আমার নিজের প্রিফারেবল সেন্টার হলো ঢাকা মেডিকেল এবং বিএসএমইউ। পার্ট 1 ছাড়া ট্রেনিং আসলে কি, এটা ওই যে বললাম, আপনি নিজেকে আপগ্রেডের জন্য যতটুকু ইউজ করতে পারেন। আচ্ছা, ঢাকায় ডিএমআরডি বা এমডি স্টুডেন্টদের জন্য আমরা আসলে আহ, যেটা করছি, আমি রেডিওলজি সোসাইটির ব্যানারে আমরা অলরেডি একটা গ্রুপকে ডপলারের একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি আমরা। একদম আপনারা যেটা পয়সা পাতি খরচ করে বিভিন্ন সেন্টার থেকে শিখেন, আমরা ফুল ফ্রিতে সেটা আমরা রেসিডেন্টদের একটা গ্রুপকে, রেসিডেন্ট এবং রেডিওলজিস্টদেরকে আমরা ট্রেন আপ করার চেষ্টা করছি, যাতে আমাদের কনসেপ্ট হলো আপনি একটা রেডিওলজিস্ট যখন পাশ করে বের হচ্ছে, বের হওয়ার পরে তাকে যেন শুনতে না হয় এই পারে না ওই পারে না এরকম। So, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, এবং এটা কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ, এবং এখানে আসা যাওয়া বা এটার জন্য আপনাকে অবশ্যই আপনার সেন্টার হয়ে ঘুরে আসতে হবে, কারণ এখানে স্বাভাবিকভাবেই মানে ওপেন সিক্রেট টাইপের কিছু বিষয় আছে। এমডির জন্য স্টাডি সবসময় কঠিন, এখানে কোনোটাই সহজ না। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি সবসময় বলি যে এমবিবিএস এ ওই যে হার্ট পার্ট ছিল না অ্যানাটমির, ওই হার্ট পার্টের থেকে কঠিন কিছু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সো এই জন্য বাকি সব সহজ, যারা অ্যানাটমিতে আছে তারা আরেক ড্রাগন। ওকে, সো আমি মোটামুটি কোশ্চেন শেষ করে ফেলেছি। সো অনেক ধন্যবাদ আমার সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। ভিডিওটা ফেসবুকে থেকে যাবে, আমাদের ইমেজিং স্টাডির ফেসবুক পেজে। আমি এটা ডিলিট করবো না এই জন্য যে আমি এখানে শুরুতে রেকর্ডিং অন করতে ভুলে গিয়েছি, কারণ ওটা ডিলিট করার আর সুযোগ থাকছে না। সো এটা থাকবে, যদি কারো প্রয়োজন পড়ে, আশা করি প্রয়োজন পড়বে না, এটা ফালতু জিনিস।
তো ধন্যবাদ আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই রমজানের রাত্রেবেলা সময় দিলেন। আশা করি কিছুটা হলেও আমি আইডিয়া দিতে পেরেছি যে আপনার কেন রেডিওলজিতে আসা উচিত, কেন প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে আপনার সামনের স্কোপ গুলাকে ক্যাপচার করা উচিত। তো আশা করি সেটা কিছুটা হলেও আমার বোঝানোর সক্ষমতা হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক প্রোগ্রামে কোনো এক জায়গায় আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে এখানে। তো সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।